শুভ সন্ধ্যা। দুলিতেছে তড়িৎ, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবা হাল, কার আছে হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকেছে ভবিষ্যৎ। তারুণ্যের প্রাণশক্তিকে ভর করি তারুণ্যের অন্যতম প্ল্যাটফর্ম ইয়াং বাংলা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানবাধিকার প্রোগ্রাম এবং জাতীয় মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে জনস্থানের নারীর প্রতি নিরাপত্তা ক্যাম্পেইনের ওয়েবসাইটে উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইসরাত ফারজানা তন্নি। জনস্থানের নারীর প্রতি সহযোগিতা, জনস্থানের নারীর প্রতি নিরাপত্তা ক্যাম্পেইনটা উদ্বোধনী হয় 2020 সালের 14 অক্টোবর, কিন্তু এর পটভূমি রচিত হয়েছিল আরো অনেক পূর্বেই। কেননা আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরেই ইয়াং বাংলা নেটওয়ার্কের তরুণরা বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন মাধ্যমে বলেছিলেন যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে প্রস্তুতিমূলক আমাদের কিছু কাজ করা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যুক্ত হই UNDP মানবাধিকার প্রোগ্রামের সাথে এবং আমরা কোলাবোরেটলি জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যুক্ত হয়ে এই প্রোগ্রামটা স্টার্ট করা হয়। আমরা দেখেছি যে ঘরের বাইরে নারীর প্রতি যে সহিংসতার খবর আমরা যে প্রতিনিয়ত পাই সেটা কিন্তু অনভিপ্রেত। এমনকি এই মহামারীর সময় লক্ষ্য করা গিয়েছে যে ডিজিটাল মাধ্যমেও নারীর যে বিচরণ, সেখানেও সে নানা রকম যৌন হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে নারীর পূর্ণ সম্ভাবনা এবং নারীর যে সক্রিয় অংশগ্রহণের যে সক্ষমতা, সেটাকে মানে অনেকটা নারীকে বিপদগ্রস্ত করছে তার এই সিচুয়েশনগুলো। এর পরিপ্রেক্ষিতে ইয়াং বাংলা 10টি তরুণ সংগঠন আমাদের সাথে যুক্ত হয় এবং এর পাশাপাশি UNDPর তরুণ প্রতিনিধি, কিছু তরুণ প্রতিনিধিগণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়ে থাকেন। সম্প্রতি এই ক্যাম্পেইনের অ্যাক্টিভিটির পার্ট হিসেবেই আমাদের তরুণরা দেশের 10টি জেলায় 10টি সংগঠন কিছু অংশগ্রহণমূলক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তারা আমাদের সাথে কিছু ফাইন্ডিংস শেয়ার করেছেন, যেগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবং এর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে এই ক্যাম্পেইনকে যুক্ত করার জন্য এই ক্যাম্পেইনের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেটি খুবই টাইমলি ইনিশিয়েটিভ আমরা বলবো, এবং এই ওয়েবসাইটটি উদ্বোধনের জন্যই আজকে এই আয়োজন। এই উদ্বোধনীতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন জনাব জুনাইদ আহমেদ পলক, MP, প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন জাতিসংঘের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান এগোয়েন, আছেন জনাব আমিনা রহমান BPM, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রোটেকশন অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্ক। আরও আছেন আমাদের সাথে সুস্মিতা পাইক, ডেপুটি ডিরেক্টর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এবং আমাদের তারুণ্যের প্রাণ তো ইয়াং বাংলার প্রতিনিধি এবং UNDP প্রতিনিধি হিসেবে আছেন দুজন সম্ভাবনাময় তরুণী। একজন হচ্ছে অনুপ কুমার মণ্ডল, তার সংগঠন অপরাজিতাকে সে রিপ্রেজেন্ট করছেন ফ্রম খুলনা, এবং আছেন সাবিত্রী হেমব্রম, তিনিও তার সংগঠনকে রিপ্রেজেন্ট করছেন ফ্রম রাজশাহী। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে প্রথমেই ক্যাম্পেইনটা সম্পর্কে খুব ছোট্ট একটা তথ্যচিত্র দেখে নেব, যার মাধ্যমে আমরা ক্যাম্পেইনের সাথে সবাই একসাথে যুক্ত হতে পারবো যে আসলে কারা এই ক্যাম্পেইনটা পরিচালনা করছে এবং এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি। চলুন আমরা তথ্যচিত্রটা একটু দেখে আসি। বিশেষ করে পাবলিক প্লেসে যে আমরা সচরাচর যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, বিভিন্ন হ্যারাসমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কি করে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এই বিষয়ে আমরা একত্রে সবাই মিলে কাজ করেছি। আমি করতে চাই এমন একটি সমাজ যেখানে কোনো নারী অনলাইনে নিপীড়নের শিকার হবে না। আমি
যখন বাসে করে যাচ্ছিলাম আমি একজন মাঝবয়সী লোকের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছিলাম। আমি ভাবলাম যে আমি প্রতিবাদ করব। আমি আমার সেই ক্ষোভটা আমি এঁকেছিলাম, লিখেছিলাম আমার এক খোপার কাটায় এবং টি শার্টে আমরা লিখেছিলাম গা ঘেঁষে দাঁড়াবেন না। ধন্যবাদ তথ্যচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য এবং সবাই একসাথে এটা দেখলাম আমরা। বিষয়টি খুবই অ্যালার্মিং, যেখানে আমরা দেখতে পেয়েছি একটা ডেটা, অ্যাকশন এডি একটা ডেটা শো করছে, যেখানে বলেছে যে 94% 14 থেকে 18 বছর বয়সী নারীরা কিন্তু পাবলিক প্লেসে যখন যায় তখন হ্যারাসমেন্টের শিকার হয়। মানে তার মানে হচ্ছে সেটা আপনি, আমি অথবা আমাদের পরিবারেরই কেউ আমাদের আশেপাশে হয়তো প্রতিনিয়ত এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি এবং তাতে বুঝতেই পারা যায় যে আমরা কতটা ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে আছি, বাট স্টিল আমাদের বাইরে যেতে হয়, আমাদের পাবলিক প্লেসে বিচরণ করতে হয়, কারণ আমরা নারী, আমরা সব বাধা পেয়ে সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু এই যে আমাদের পাশে যে বাধাগুলো আমাদের সাথে আসে সেগুলো কিন্তু আমাদেরকে পিছিয়ে দিতে চায়, এবং সেই পিছিয়ে দেওয়া থেকে যদি আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের তরুণরা কিন্তু সবসময় সচরাচর ছিল এবং তারা কিন্তু কাজ করছে এই ক্যাম্পেইনটা নিয়ে, এবং মাঠ পর্যায়ে তারা যেই ফাইন্ডিংসগুলো পেয়ে গেছে এবং দেখেছে যে যেহেতু আমরা 10টি জেলায় আমাদের তরুণ সংগঠনগুলো কাজ করছে, দ্যাট ইজ ভেরি হিউজ রেঞ্জ। আমরা বলবো যে সেই ঢাকা থেকে শুরু করে আমরা রাজশাহী, রংপুর, বরিশাল, প্রত্যেকটা চট্টগ্রাম, প্রত্যেকটা যে কটা ডিভিশনে আমরা কাজ করছি, 5টা ডিভিশনে বলবো, এই 5টা ডিভিশন থেকে অনেকগুলো ফাইন্ডিংস কিন্তু আমরা পেয়েছি, এবং তরুণরা স্বাস্থ্যবিধি যথাযথ মেনটেন করে গত 3 মাস প্রায় ফ্রম মার্চ টু মে, মার্চ এপ্রিল মে এই সময়টা তারা কাজগুলো করেছে। যে জিনিসগুলো আমাদের সামনে তুলে নিয়েছে সেগুলোর উপরে ছোট্ট একটা প্রেজেন্টেশন আমাদের কাছে রয়েছে, সেটা উপস্থাপন করবেন আমাদের কলিগ জনাব হাবিবুর রহমান, অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর সিআর ইয়াং বাংলা। হাবিব ভাই, কাইন্ডলি আপনি কি আমার শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপা। ধন্যবাদ। আমি প্রেজেন্টেশনটা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি ভাই। প্লিজ আপনি স্ক্রিনটা ব্রড করে দিতে পারেন স্লাইড শোতে। জি জি, ধন্যবাদ। অনারেবল স্টেট মিনিস্টার of Information and Communication Technology, ICT, Mr. Zunaid Ahmed Palak sir, distinguished discussant from Bangladesh Police, National Human Rights Commission and UNDP, and youth representative. Good evening to you all. So as you heard from Tonyapa that a total of 10 youth organizations have conducted a focus group discussion, stakeholder analysis and case studies analysis in 10 different districts this participatory situation analysis carried out from March to May 2021, and this analysis reflects on the situation of harassment against women in their respective community. A total of 23 focus group discussion were conducted with 395 participants, where 191 was male and 204 was female. And now now we can see that there are 8 distinct population groups based on their interest, with whom our volunteer conducted participatory situation analysis. And according to the respondent, though men and women should be treated equally, but existing gender discriminatory norms you are seeing the existing gender discriminatory norms, where the man agrees that women are partners, but women should manage
home and cook, and women are not fit for most of job like men. And in society, men can easily bully women, and culture of victim blaming is acute. And to young men and boys, harassment is a normal behavior, and availability of pornography and soft porn and prevalence of drug abuse encourage youth to commit violence and harassment against women and girls. And you also see, according to respondent, that while since childhood, women girls are encouraged to grow as shy and tolerant, and women are taught to be silent and cope up with insulting situation, and offensive religious preaching and languages such as was often creates negative perception against women's freedom of movement. And respondent also claimed that general peoples are not aware of government service related gender-based violence, including sexual harassment. And when we talked with when they talked about harassment in public places, and both male and female respondent agreed that women of all ages experienced harassment and in public places, and women need to think 1,000 times before wearing fancy clothes. And clothing is an issue of harassment in public places. Both digital and print media. Can you please change the slides? We are stuck in slide one. I'm continuing changing my slides, but you can't see that we are stuck in the slide one, starting slide. Maybe you screen sharing the previous slide. Yes. Oh, now it's all right. Fine. Thank you. Okay. Sorry, I think now you can see. Hello? Yes, it's fine now. Okay. So as I was saying that media sometimes presents women sexual harassment and harassment, violence against women, and physical mental harassment is likely and humorously. And besides, women who are accustomed to modern lifestyle sometimes face misbehavior in public places due to their lifestyle. And professional women fear to share harassing incident with their families due to fear of losing family members' supports to their profession and job. And according to respondents, sexual harassment against women in public transport is comparatively high due to limited public transport at office time, especially morning and evening. And women receive, and in digital space, in this cyberspace, basically, women receive offensive, sexual and defamatory messages, comments, rape threat, incident, indecent proposals frequently on from different social media platforms, so from anonymous and fake accounts, and often men open fake accounts with pictures and videos of different women, and which is basically defamatory and harassing. And respondent also said that local Kishore gangs hamper their freedom of movements, and many women and children don't report the incident of sexual harassment to avoid more severe sexual violences especially rape. We respondent have marked following places. You can see that where harassment rate is high: road, public transport, park, recreation center, religious places, market, shopping malls, and cyberspace, especially social media. And respondent also mark who are the notorious perpetrators: local adolescent gang, transport worker and men passengers, shop owners and their employees, classmates, adults, men, and street hawkers. And our volunteer asked them, the respondent, what kind of measures did they take when harassing incident
harassment happened. Basically, as immediate action, victim protested. Victim immediately protested and took actions, and some called 999. And as preventive measures, they carry protective materials like pepper spray, and informing friends and family while moving outside of home, and informing them where they are going, with whom, and by which means, especially which transport, and seeking assistance to local law enforcement agency and security personnel. And they also faced challenges while taking measures. They face pressures from community leaders, where perpetrators are local, and though few men come forward to help them, but most of the time most men didn't, and many women didn't even come forward. Even victim is was woman, and pressure from law enforcer and security personnel sometimes to settle the incident mutually, and family pressures and fear of losing social status is the face as a challenge. And respondent also mentioned following stakeholders are key player who can play roles to ensure women's safety in public places: law enforcement agency, police, traffic police, answer, BDP, security persons, because they have authority to enforce law, and they have mandate, and their job mandate is to provide ensuring women's safety and security, and provide primary victim support and sheltering, counseling people to prevent do such kind of harassing activities, and make people aware regarding women's safety in public place. And transport authority owner and worker, they can also basically they are also a key role player, because they can ensure decent environment and seating arrangement for women in public transport related areas and places, and they can force transport workers to behave politely with women, and they can provide primary victim support and sheltering through cooperating with law enforcement agencies. City corporation, municipalities, local administration, and member of parliament, ward councillor, local local political representative have bigger role to play, because they can ensure their citizens' safety and security is their mandate. And they have ownership on different public places and properties like park, theater, auditorium, fair, shop, public toilet, transport, etc. And coordinating among different agencies, they can also responsible community management, and they can also make people aware regarding women's safety and public places. Social activists, youth activists, right activists, culture activists can play a bigger role through different campaign and public policy. Finally, respondent shared their some suggestions how things can get better. If there is no specific policy targeting women's safety in public place, so they requested to formulate a specific policy. Offline, online awareness campaign for men and boys through engaging different stakeholders. It was also their recommendation, and this campaign also our family and friends, so that family and friends can be supportive to the victims instead of blaming, and family friends peer group can also build positive perception among boys and men on women's safety in public places. They can also they also suggested for a committee to promote women's safety in public places, in which workplace, education institution, ward and mohallas, strengthening 999 call center-based support system, which would take rapid actions against women harassment in public places. A common initiative, but effective, that installing complaint box in different public places like shopping mall, transport spaces, and also installing CC cameras in public places as much as possible. They also requested to
suggested to strengthen mobile court surveillance mechanism to extend surroundings of public places. Transport workers should get orientation and knowledge on women's safety while receiving training along with traffic rules and regulation training. And they also are asked to incorporate a chapter on women's safety in public places in textbook and a dedicated hotline number can be set up to address harassment in public places and disseminate this number widely. Encouraging volunteerism to prevent women's violence against women through establishing school and community-based cultural club, and stop telecasting and avoiding broadcasting of video, graphics, music that those are humiliating women. And that's all from our respondents. Thank you all for your patience. Now I am handing over to the host. Thank you. থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ। অনেক ইন্টারেক্টিভ একটা ডিসকাশন আপনি শেয়ার করেছেন, যেটা আমাদের ফিল্ড থেকে ইউথদের কাছ থেকে এসেছে। আমি আশা করছি যে আমাদের যারা সম্মানিত প্যানেলে যারা আছেন তারা হয়তো দেখেছেন যে অ্যাকচুয়ালি রিয়েল সিনারিওটা কতটা ডিফিকাল্ট। মানে আমাদের ইউথরা যেটা তুলে এনেছে, হয়তো কিছু কিছু সোশ্যাল নর্মস আমাদের প্র্যাকটিসের মধ্যে আছে, যেগুলো হয়তো এমনকি আমাদের কালচারের সাথে অনেকটা সাংঘর্ষিক। এই বিষয়গুলো আমাদের নারী প্রতি সহিংসতার ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করে। এর পাশাপাশি আমাদের যে ইনস্টিটিউশনাল যে হ্যারাসমেন্টগুলো হয়, আমরা জানি যে পাবলিক প্লেস বলতে কিন্তু স্পেয়ারটা অনেক বিস্তৃত। সেই যে বিস্তৃত স্পেয়ার, তার মধ্যে কিন্তু আমাদের স্কুল, কলেজ এবং আরো পাবলিক প্রতিষ্ঠানগুলো কিন্তু পড়ে, এমনকি লিফট এবং মানুষের কাজে যাওয়ার যেই প্রেমিসেস সেগুলো পড়ে। তো বিস্তৃত একটি জগতে আমরা যখন বিচরণ করি, তখন যখন আমাদের হ্যারাসমেন্ট শিকার হতে হয়, সেটা কিন্তু আমাদের বাইরে যাওয়ার যে একটা মোটিভ থাকে, সেটা কিন্তু অনেকটাই আমাদের কনস্ট্রেন্ট করে ফেলে ভিতরে। আর যেহেতু আমাদের এখানে সম্মানিত অনেক আলোচক আছেন, সেক্ষেত্রে আমি একটা বিষয় শেয়ার করতে ছাড়বো না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই হ্যারাসমেন্ট এবং ভায়োলেন্স এই বিষয়টা নিয়েও একটু সবসময় দোলাচলে থাকি। কারণ যেহেতু টার্ম দুটো সম্পূর্ণ আলাদা, হ্যারাসমেন্ট মানে হয়রানি এবং ভায়োলেন্স হচ্ছে সহিংসতা। সেক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু হয়রানি বিষয়টাকে খুব লাইটলি দেখা হয়, যে যতক্ষণ পর্যন্ত না সেটা ভায়োলেন্সের দিকে যায়। লাইক একটা মেয়ে যখন বাইরে বের হয়, তার পোশাক আশাক অথবা তার ব্যক্তিত্ব, এই বিষয়গুলো কিন্তু তাকে দেখে অনেকটা সময় বোঝা যায় না যে তার ভিতরে কি আছে, তার কি এসপাইরেশন, সে কোথায় যেতে চায়, কোথায় রিচ করতে চায়, সে কতটা শিক্ষিত। সেই বিষয়গুলোকে অনেকটা পাশ কাটিয়ে যায় যখন আমরা রাস্তাঘাটে বের হলে হয়তো আমাদের গায়ে খুব টাচ করলো, কেউ একটা চিমটি দিয়ে দিল। আমি এখানে পাবলিক প্ল্যাটফর্মেই বলবো যে আমরা নারী যখন ঘর থেকে বের হই, আমরা অনেকটা পজিটিভ একটা ইয়ে নিয়ে বের হই, মানে মোটিভ নিয়ে বের হই যে আমি আজকে বাইরে যাব, আমি হয়তো আমার বাচ্চার জন্য কিছু খাবার কিনবো, অথবা আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে আসার পথে আমার অনেক দায়িত্ব আছে, আমি সংসারের জন্য অনেক কিছু নিয়ে আসতে হয় আমাকে ঘরের জন্য। তো যখনই আমি পাবলিক প্লেসে যাই, আমার সব প্লেস কিন্তু আমার আপনার সবার। তো আমি যখন রাস্তাঘাটে আমি বাজারে যাই, তো তখন যখন আমাকে এইভাবে আনওয়ান্টেড টাচ এগুলো আমাকে সহ্য করতে হয়, তখন কি আমার কাছে কি মনে হবে যে এই প্লেসটা কি আসলে আমার না? এটা কি আসলে কোনো পুরুষের এখানে থাকার কথা ছিল? নাকি আমি আমার বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে আসতে পারবো না, অথবা আমি নিজের জন্য কিছু কিনতে বাইরে যেতে পারবো না, অথবা আমি পড়ালেখা করতে ঘরে বাইরে বেরোতে পারবো না, অথবা আমি কি মেলায় যেতে পারবো না, আমি কি কোনো কনসার্টে যেতে পারবো না? তো এখানে আসলে এই প্রশ্নটা বারবার নিজে করি, আবার বলি যে না, অ্যাকচুয়ালি সব প্লেসটা সবার। এরকম গুটি কয়েক লোক সব জায়গায় আছে, এবং তার জন্য যে আমাদের অনেক কাজ করে যেতে হবে, মানুষকে একটা সময় আমরা সব পৌঁছে যাব সেই জায়গায় যেখানে হয়তো আমাদের আর জন্য এরকম বাধাগুলো আমাদের সামনে আসবে না। তো সেই লক্ষ্যে তরুণরা কিন্তু তুলে এনেছে এই বিষয়গুলো। আমরা দেখেছি হ্যারাসমেন্টের অনেকগুলো কেস হাবিব ভাই শেয়ার করেছেন অলরেডি আমাদের সাথে। তো আমরা আলোচনায় আস্তে আস্তে আরো ভিতরে যখন যাবো, আমি বিষয়গুলো ক্লিয়ার হব। তো এই পর্যায়ে যেহেতু আমাদের তরুণ প্রতিনিধি আমাদের সাথে আছে, তাদের কাছ থেকে শোনার লোকটা সংগ্রহণ করতে পারছি না, তো আমি তরুণদের মধ্যে থেকে এখন আমন্ত্রণ জানাচ্ছি যে অনুপ কুমার মন্ডল, আপনি কাইন্ডলি যে আপনি তুলে ধরবেন যে খুলনার কি পরিস্থিতি ছিল। যেহেতু আমাদের 10টা সংগঠনকে সময়ের স্বল্পতার কারণে আমরা এখানে আজকে উপস্থিত করতে পারিনি, তার রিপ্রেজেন্টেটিভ থেকে একজন এসছে আমাদের। তো প্রথমে অনুপ কুমার মন্ডল আপনার কাছ থেকে শুনবো খুলনার কথা, এবং পরবর্তীতে সাবিত্রী হেমব্রম আপনার কাছে যাচ্ছি। আমি রাজশাহীর পরিস্থিতিতে কি দেখেছেন আপনি? অনুপ, থ্যাংক ইউ। ধন্যবাদ আপু। আমি অনুপ কুমার মন্ডল, আমার সংগঠনের নাম অপরাজিতা।
আমরা খুলনা জেলাব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং নারীর দক্ষতার উন্নয়ন নিয়েও কাজ করছি। আজকের এই ওমেন সেফটি ইন পাবলিক প্লেস ক্যাম্পেইনের ওয়েবসাইট লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের তরুণ সমাজের আইকন এবং আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়। উপস্থিত আছেন আরো আমাদের অতিথি যারা আছেন, তাদেরকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের ইয়াং বাংলা এবং সিআরআই কে, যে আমাদের মতন তরুণদের এই কাজের সুযোগ দেওয়ার জন্য এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অংশগ্রহণ করার জন্য। পাবলিক প্লেসে আমরা যে সময় যে আমাদের আসলে অক্টোবরের পরে আমাদের লঞ্চিং হয় আমাদের এই ওমেন সেফটি ইন পাবলিক প্লেস ক্যাম্পেইনে, তার ধারাবাহিকতায় আমাদের করোনার জন্য আমাদের একটু স্থগিত হয়ে যায়। তার পরবর্তীতে আমরা মার্চ মাসে আমরা আবার এই কার্যক্রম শুরু করি, যেখানে আমাদের অংশগ্রহণমূলক যে কার্যক্রম ছিল সেটা হচ্ছে এফজিডি ফোকাস গ্রুপ ডিসকাশন ছিল, আমাদের ছিল স্টেক হোল্ডার অ্যানালাইস এবং কেস স্টাডি। তো এই বিষয়গুলো যে সময় আমরা দেখি, তার আগে আমি একটু বলতে চাই যে পাবলিক প্লেসে যৌন হয়রানি এবং যৌন সহিংসতা দুটো বিষয়, যে বাংলাদেশ তো বিশ্বের সব জায়গায় এরকম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনকি মহামারী করোনার ভিতরেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় এই বিষয়টা আমরা দেখেছি। কিন্তু আমরা ক্যাম্পেইনের যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে যে সময় আমরা ফিল্ড পর্যায়ে কাজ করেছি, যে বিষয়গুলো আমাদের বারবার উঠে এসেছে, যেখানে আমি যেটা বলবো আর কি, যে আমরা যে সময় স্টেক হোল্ডারদের সাথে যে সময় কথা বলেছি, তাদের দিক দিয়ে তাদের অনুভূতির কথা এবং তাদের সহযোগিতার কথা আমরা যেরকম পেয়েছি, তেমনি ভাবে আমাদের ফোকাস গ্রুপ ডিসকাশনে এসে আমরা বিভিন্ন ভাবে আমাদের কথা শুনেছি, যাদের হ্যারাসমেন্টের কথা শুনেছি, তাদের পজিটিভ আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে পজিটিভ যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেটা শুনেছি। তো ছোট্ট একটা স্টোরি আমি বলবো, যে আমাদের সখিনা বেগম নামে আমাদের একটা কেস স্টাডি ছিল, যেখানে তিনি প্রথম বিয়ে করেন, বিয়ের পরে স্বামীর সাথে বন্ডিং না হওয়ার কারণে তিনি তাকে তালাক দিয়ে চলে আসেন। তার ঘরে 15 বছরের একটি কন্যা সন্তান ছিল। পরবর্তী তিনি যে সময় আবার বিয়ে করেন, সেই বিয়ের পরে তিনি তার নতুন যে হাজবেন্ড, সেই হাজবেন্ডের সাথে বসবাস মানে যে সময় সাংসারিক জীবনে তিনি সেই সময় কাজের জন্য বাইরে চলে যেতেন সখিনা বেগম। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল, যে তার কন্যা সন্তান, যে 15 বছরের যে কন্যা সন্তান, সে একের পর এক তার পিতার কাছ থেকে হ্যারাসমেন্টের শিকার হতে থাকে। সে তার মাকে বলে, সে মাকে সে সময় বলে যে তোমার বাবা কখনো এরকম কাজ করতে পারে না, তুমি এই বিষয়টাকে চেপে যাও। তো এইভাবে দিনের পর দিন মেয়েটা কি সহিংসতার শিকার আর নিতে পারছে না। পরবর্তীতে সে পাশের বাসার এক আন্টিকে শেয়ার করলে তিনি আমাদের খুলনায় যে মহিলা পরিষদ, তাদের কাছে নিয়ে যান এবং তাদের মাধ্যম দিয়ে তাকে আইনের আশ্রয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এবং অবশেষে পুলিশের সহযোগিতায় সেই ব্যক্তির, আজকে ভিকটিমের, তার শাস্তি হয়। এবং তার মা যেহেতু এটাকে অ্যাপ্রিসিয়েট করেনি, এই জন্য পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের পুলিশের একটা ভিকটিম সেল আছে, সেখানে নিরাপত্তার জন্য রাখা হয়। তো সেইখানে তাকে রাখা হয়েছিল 6 মাস। পরবর্তীতে তাকে স্বাভাবিক, তার মানসিক যে সমস্যা ছিল, যে তাকে এটা স্বাভাবিক পর্যায়ে আনার পরে তার মায়ের কাছে দেওয়া হয় এবং পরবর্তীতে মোটামুটি স্বাভাবিক হয়। ঠিক এরকম ভাবে আমরা অনেকগুলো বিষয় আরো পেয়েছিলাম, যেটা বাসের ভিতরে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা, যেখানে দুটো গ্রুপ হয়ে যাচ্ছে, যে এক গ্রুপ পজিটিভলি ভাবে দেখছে, অন্য গ্রুপ আবার নেগেটিভ ভাবে দেখছে, যে নারীরা কেন প্রতিবাদ করছে, নারীরা কেন এই বিষয়টাকে চেপে যাচ্ছে না। এরকম অনেক বিষয় দেখেছি, কিন্তু আমরা ইতিবাচক যেটা পেয়েছি, যে তারা প্রতিবাদ করতে পেরেছে এবং এই বিষয়টাকে কিন্তু আগের থেকে এখন আমাদের অনেক পরিবর্তন এসেছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি, যে চায়ের দোকানে এই ছোটখাটো যে ইপটিজিং বা আমাদের যে বুলিং এর যে বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি, কিন্তু এই বিষয়টা আমরা এই স্টাডির ভিতরে আমরা পেয়েছি, যে চার দোকানে একটা নারী যে সময় চা খেতে যাচ্ছে, সে সময় পুরুষটা অন্যভাবে মিন্স করছে বা দেখছে, কিন্তু একটা ছেলে বা অন্য পুরুষ যদি থাকে, সেটাকে আমরা দেখছি না। তো আমাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য আমাদের যে সামাজিক একটা আন্দোলন দরকার, যেটা আমরা এখন শুরু করেছি আমাদের এই ক্যাম্পেইনের আলোকে। পাশাপাশি আমাদের যে বিষয়টা আবারও বলবো, যে আমাদের দেশের যে সাংবিধানিক যে আইন আছে, যেখানে নারীদের সকল বিষয়ের যে অধিকার এবং সুরক্ষার কথা বলা হচ্ছে, যেটা অনেক নারী জানেন। তো আমাদের এই ক্যাম্পেইনের আলোকে আমরা এটাকে আরো জানানোর চেষ্টা করব এবং এই বিষয়টা আরো আওয়াজ যাতে ওঠে, অর্থাৎ আমাদের আওয়াজ না উঠলে এই বিষয়ের মতন এত মানে যৌন হয়রানির বা আমাদের সহিংসতার মতন যে জায়গাটা, এখান থেকে আমাদের রিমুভ হবে না। পাশাপাশি আমরা যে বিষয়টা নিয়ে আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ জনস্থানে পাবলিক প্লেসে নারীর প্রতি নিরাপত্তার যে বিষয়, জনগণকে সংবেদনশীল করা এবং বিশেষ করে নারী ও কন্যা শিশুদের যৌন হয়রানি বন্ধে তরুণ কিশোরদেরকে আমাদের সচেতন করা। কারণ এই যে তরুণ যারা আছে আমাদের দেশের 130 তরুণ, এই তরুণদেরকে আমরা সচেতন করতে পারি, তাহলে আমাদের একদিন পরিবর্তন আসবে।
এটা আমরা বিশ্বাস করি। পাশাপাশি আমরা প্রাতিষ্ঠানিক এবং নীতিগত যে পরিবর্তন আছে সেটার পাশাপাশি আমরা আইনগত যে কাঠামো আছে এটাকে আরো শক্তিশালী করতে পারবো, এমনটি আমরা আশা করছি। তো এখানে আমাদের যে স্টাডির ভিতরে আমি যে সময় আমাদের যে সময় সংগঠন যে সময় কাজ করছে ওমেন সেফটি নিয়ে বিভিন্ন প্রান্তে, সে সময় একটা ফেজ ছিল। আর এখন আমরা যে সময় কাজ করছি একদম জাতীয় পর্যায়ে, যে সময় আমাদের ইয়াং মানুষ সিআরআর মাধ্যমে, সেখানে যে বিষয়টা দেখলাম যে আগের থেকে নারীরা বা এই ধরনের যারা ভিকটিম বা তারা কিন্তু আরো উৎসাহ পাচ্ছে, যে তারা একটা পজিটিভ একটা চিন্তা ভাবনা নিচ্ছে যে আমাদের আগামী দিনের জন্য আমাদের বিচার ব্যবস্থা বা অন্য সব জায়গায় আমরা পজিটিভ কিছু করতে পারবো বা আমরা জানাতে পারবো। সেই মাধ্যমটা আমাদের ওমেন সেফটি ইন পাবলিক প্লেসের এই। তো আজকের এই ওয়েবসাইট লঞ্চিং হবে, আগামীতে আরো ভালো কিছু হবে। তো এখানে আরো একটা বিষয় আমি তুলে ধরতে চাই যে স্টেক হোল্ডার অ্যানালাইসিস এবং কেস স্টাডিতে যেটা পেয়েছিলাম আমরা, যে সমাজের দুই শ্রেণীর মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং কথা বলছেন। মানে হয়রানির শিকার হচ্ছেন অনেকেই, কিন্তু দুটো শ্রেণীর মানুষ কথা বলছেন, একটা হচ্ছে উচ্চ শ্রেণী এবং হচ্ছে নিম্ন শ্রেণী। কিন্তু মধ্যবর্তী একটা শ্রেণী যারা আছেন, নারীরা আছেন, তারা কিন্তু এটা কথা বলছেন না। তো আমরা আমাদের এই ক্যাম্পেইনের আলোকে তাদের এই যে ভিতরের যে গল্পটা বা যাদের সমস্যাটাকে দূর করবো, এটাও আমরা আশা করছি যে তরুণ প্রজন্ম এই বিষয়টা কাজ করবে। আজকের অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, আমাদের আরো বিশেষ অতিথি আছেন, তাদের কাছে আমরা একটা বিশেষ একটু আমাদের চাওয়া, যেটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী আছেন, আইসিটি প্রতিমন্ত্রী, যে স্যার অলরেডি তার আইসিটি মিনিস্টার আন্ডারে আমাদের যে বিচার ব্যবস্থা অনলাইন একটা বিশেষ একটা নজির দিন একটা কাজ করছেন, যেটা অনলাইনে আমাদের বিচার ব্যবস্থা হচ্ছে। তো আমাদের খুলনায় আমাদের সার্বিক পরিস্থিতিতে আপনাকে বলি স্যার, সেটা হচ্ছে আমাদের 3টি ট্রাইব্যুনাল আছে নারী ও শিশু নির্যাতন, সেখানে প্রায় 6 থেকে 7 হাজার মামলা পেন্ডিং অবস্থা আছে। যে এই মামলা পেন্ডিং অবস্থাটাতে কিন্তু একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে যে যারা ভিকটিম থাকে তাদের হারিয়ে যায়, তাদের এই মামলার গতিটা অনেক সময় হারিয়ে যায়। তো স্যার এই বিষয়ে যদি কোনো আপনার মন্ত্রণালয় থেকে যদি কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনি খেয়াল করবেন আমাদের এই ক্যাম্পেইনের আগে যদি হয়। এবং পাশাপাশি আমি আমাদের একজন পুলিশের একজন ডেপুটি ইন্সপেক্টর আছেন, তার কাছে আমার একটা প্রশ্ন, যে ম্যাম আপনাদের যে ভিকটিম সেল আছে সেখানে এই যে 6 মাস 1 বছর যে অনেকেই নিরাপত্তাহীনতার ভোগে, কিন্তু তাদেরকে যে মানসিক সাপোর্টের যে বিষয়টা, সেই বিষয়টাকে আপনাদের আর কি কি সুযোগ সুবিধা আছে, সেই বিষয়টা আপনার কাছ থেকে আমি জানতে চাই। এবং আমাদের যিনি মানবাধিকার যিনি ডেপুটি ডিরেক্টর আছেন যে ম্যাম, তাকে বলতে চাই আমাদের যারা অনেক সময় অনেক তরুণ আছে যে মুখ খুলতে চায় না তাদের নিরাপত্তা বা বিভিন্ন ইস্যুর কারণে। তো জাতীয় হিউম্যান রাইটস মানবিক কমিশন যিনি আছেন, সেখানে আমি জানতে চাচ্ছি যে তাদের দিক দিয়ে আমাদের এই তরুণ প্রজন্মের একটা মেসেজ, যে তাদের ভয়ভীতি ছাড়া আওয়াজ তুলবে এবং কথা বলবে, এবং এটাকে একদিন আমাদের রিমুভ হবে আমাদের সমাজ ব্যবস্থা থেকে। যেমন অ্যাসিড নিক্ষেপ থেকে আমাদের এখন সমাজ ব্যবস্থা যেমন চলে গেছে, ঠিক সেই রকম অবস্থায় আমাদের জন্মস্থানে নারী ও কন্যা শিশুদের হয়রানি এবং সহিংসতার বিষয়, এই নির্ভরতা একদিন ভেঙে যাবে এবং আগামী বাংলাদেশ একটা ভালো কিছু পাবো, এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে 5.2 সেটাও অর্জন করব আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ অনুপ কুমার মন্ডল আপনাকে। যথাযথ বিষয়গুলো তুলে ধরেছেন আপনি আপনার খুলনা থেকে। ধন্যবাদ আপনাকে আবারও। আশা করছি মাননীয় অতিথিবৃন্দ যারা আছেন তারা আপনার প্রশ্নগুলোকে অ্যাড্রেস করেছেন এবং তারা আপনাকে এটার প্রতি উত্তর জানাবেন। এবং এর পরবর্তীতে আমি যাবো সাবিত্রী হেমব্রমের কাছে। সাবিত্রী কেমন আছেন? এবং রাজশাহী থেকে আছেন সাবিত্রী বলেন কেমন দেখেছেন আপনার এলাকার সিচুয়েশনটা? ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউএনডিপি এবং সিআরআই সহ ইয়াং বাংলাকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। জোহার, নমস্কার। আমি সাবিত্রী হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্র কমিটির সহসভাপতি, ইউএনডিপির ইয়ুথ লিডার অ্যান্ড ওমেন সেফটি ইন দ্য পাবলিক প্লেসের রাজশাহীতে প্রতিনিধি। তো অলরেডি আমরা কিন্তু জেনেছি যে আমাদের নারীর প্রতি সহিংসতা পুরো ওভারঅল বিষয়টা আমরা রিপোর্টের মাধ্যমে এবং আমার পূর্ববর্তী বর্তা অনুপ দাদাও কিন্তু বলে গেছেন। তো আমি একটু যুক্ত করতে যাচ্ছি আমার এলাকা সহ আমি যেহেতু আদিবাসী সাঁওতাল কমিউনিটি, তো আমি একটু আদিবাসী নারীদের কথাও কিন্তু এখানে তুলে ধরতে চাই। আমরা জানি আমাদের সমাজে
মূলধারার নারী সহ কিন্তু আদিবাসী নারী উভয় কিন্তু সমানভাবে আমরা হ্যারাসমেন্টের শিকার হই। কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় কি কখনো কখনো যে আদিবাসী নারীদের ক্ষেত্রে তাদের প্রতিবাদ বা তাদের তাদের ঘটনাগুলো প্রকাশ্যে আসে কম, এবং প্রতিবাদ প্রতিরোধ এই ব্যবস্থাগুলো কিন্তু খুবই কম নেওয়া হয়। এছাড়াও কিন্তু দেখা যায় আদিবাসী নারীরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়। যেমন তাদের আমাদের একটা নিজস্ব বর্ণ আছে, ধর্ম আছে, পোশাক আছে, আচার আচরণ সংস্কৃতি রয়েছে, ভাষা রয়েছে। এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের বিভিন্নভাবে বৈষম্য শিকার করা হয় এবং নির্যাতন সহিংসতার ঘটনা কিন্তু আমাদের মধ্যে ঘটে থাকে। সাবিত্রী, এই পর্যায়ে একটু আমি রিকোয়েস্ট করবো আপনি কি হেডফোনটা না ইউজ করে কথা বলতে পারেন, কারণ অনেক আপনার হেডফোনটা ক্ল্যাশ করছে। হেডফোনটা সাউন্ড, হ্যাঁ এখানে হেডফোনটা ইউজ না করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ বলুন। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ জোরে বললেই হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো যেখানে আমি শেষ করলাম যে আমরা কিন্তু আদিবাসী নারীরা বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা এবং পোশাক আশাক, খাদ্য অভ্যাস, বিভিন্ন সংস্কৃতির কারণেই কিন্তু আমরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হই, নির্যাতনের শিকার হই, বৈষম্যের শিকার হই। এছাড়াও কিন্তু আমরা জানি যে আদিবাসী সমাজ ব্যবস্থা কিন্তু একটা সামাজিক কাঠামো কিন্তু একটু ভিন্নতর। তো আমরা লক্ষ্য করেছি যে নিজেদের মধ্যেও কিন্তু নিজেদের সমাজের দ্বারা মানুষ দ্বারাও কিন্তু তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে। আদিবাসী জনগোষ্ঠী, আদিবাসী মানুষ দ্বারাও কিন্তু বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকেন। এগুলো কিন্তু সচরাচর প্রকাশ্যে আসে না। এছাড়াও তো আমরা লক্ষ্য করি যে আমরা যখন মেয়েরা আদিবাসী নারীরা গ্রাম থেকে শহরমুখী হই বিভিন্ন কাজের জন্য বা হচ্ছে পড়াশোনার জন্য, তখন কিন্তু নানা চ্যালেঞ্জিং এর মধ্যে আমাদের কিন্তু পড়তে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের নিরাপত্তাটা খুবই কম, বা আমরা যদি কোনো সহিংসতার শিকারও হই সেই পর্যায়ে আমরা কি পদক্ষেপ নেব এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না বা জানতে পারি না। তো ইতিমধ্যেই আমরা জনস্থানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই ক্যাম্পেইনের সাথে কাজ করছি এবং যুক্ত হয়েছি। ইতিমধ্যে আমার রাজশাহী বিভাগে এফজিডিটা আমরা কমপ্লিট করেছি। সেখানে আদিবাসী নারীদেরকে সহ মূলধারার সকল নারীদেরকে আমরা ইনভলভ করার চেষ্টা করেছি। আমরা জেনেছি যে আসলে এই ক্যাম্পেইনটা তাদের উপর অনেক প্রভাব ফেলছে। তো তারা মনে করছে এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা তাদের নিজেদের মনোভাবগুলো প্রকাশ করতে পারছে এবং পারবে ভবিষ্যতে। তাদের জন্য খুবই উপযোগী এবং খুবই একটা শক্ত একটা ভিত হিসেবেও এটা কিন্তু তারা প্ল্যাটফর্ম হিসেবেও কিন্তু তারা পাচ্ছে, এবং তারা আমাদের সাথে নিবিড়ভাবে যুক্ত হতে পারছে এবং নিজেদের মতামত খুবই ফ্র্যাঙ্কলি আর কি আমাদের সাথে শেয়ার করতে পারছেন। এতে করে তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে পরবর্তীতে আমাদের আদিবাসী সমাজ সহ অন্যান্য মূলধারার সমাজ কিন্তু একটা মানবিক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন আমরা সহায়ক হব। আমাদের এই রাজশাহীতে কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু নারীরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়। রাজশাহী বিভাগে কিছু ঘটে যাওয়া ঘটনার মধ্যে অন্যতম তো সবগুলোই অন্যতম, তারপরেও বলতে হয় যে বিশেষ যে জমি দখল বা পড়তে গিয়ে টিচারের কাছে কিংবা আমাদের বিশ্বস্ত কারো কাছে বা পরিবার দ্বারা যাদেরকে আমরা খুব গুরুজন বলি বা যাদেরকে আমরা খুব বিশ্বাস করি, যারা আমাদের প্রোটেকশন দেয় বা যারা আমাদেরকে আসলে নৈতিকতা শিক্ষা দেয়, আমরা কিন্তু দেখেছি তাদের দ্বারাও কিন্তু আমরা অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকি। তো এর মধ্যে আমি একটি ঘটনা তুলে ধরতে চাই। আমাদের রাজশাহী বিভাগেরই একটি ঘটনা। খুবই ছোট একটি কিশোরী, 13 বছরের একটি কিশোরী, সে একেবারেই নাবালিকা, আমরা সকলে বুঝতে পারছি। তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। সে কিন্তু পাশেই একটা মাঠে গেছিল, তো সেখান থেকে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়।
বাসায় না ফেরার কারণে তার পরিবার স্বাভাবিকভাবে খোঁজাখুঁজি শুরু করে এবং তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় তারা কিন্তু স্থানীয় একটা পর্যায়ে প্রশাসনের কাছে পুলিশ থানায় জিডি করে এবং জিডি করার প্রেক্ষিতে তাকে 3 দিন পর কিন্তু পুলিশ যে ঘটনাটা ঘটে সেই জায়গা থেকে কিন্তু মেয়েটাকে কিশোরীটাকে নিয়ে আসে বা খুঁজে পায়। তো খুঁজে পাওয়ার পরে তাকে যেটা করা হয় সাধারণত মেডিকেলি টেস্টের জন্য পাঠানো হয় এবং এই জিডির ভিত্তিতেই কিন্তু হচ্ছে পরিবার এবং পুলিশ প্রশাসন যে আর কি অভিযুক্তকারী বা নির্যাতনকারী তাকে গ্রেপ্তার করার চেষ্টা করার জন্য সেই ঘটনাস্থলে কিন্তু যায়, কিন্তু সেই ঘটনাস্থলে তাকে পাওয়া যায় না। লোকবলে কানাকানি শোনায়, ঘটনাটি কানাকানি হয়ে যাওয়ায় আর কি অভিযুক্তকারী বা নির্যাতনকারী সেই স্থান কিন্তু ত্যাগ করে এবং আত্মগোপন করার চেষ্টা করে। তো আত্মগোপন করেও তার মানে রেহাই সে পায়নি। পুলিশ এবং স্থানীয় র্যাব প্রশাসন কিন্তু তাকে একটি পর্যায়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর সে এখন পর্যন্ত এই মামলাটা চলমান রয়েছে, বিচারাধীন রয়েছে। এর মধ্যেও আমরা দেখছি যে যেহেতু বিচারাধীন রয়েছে তারপরে কিন্তু ওই পরিবারের প্রতি বিভিন্নভাবে মামলাটা মীমাংসা করার এবং যাতে সে জামিনও পায় এটার জন্য কিন্তু নানাভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে যাচ্ছে, বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সমাজের প্রেক্ষাপট যে অনেক সময় দেখা যায় যে এই মীমাংসাগুলো টাকা দ্বারাও বা কোনো না কোনো ভাবে যারা ক্ষমতাধীন রয়েছে তাদের দ্বারা কিন্তু এটা ধামাচাপা হয়ে যায়। আমরা প্রতিনিয়ত কিন্তু এই বিষয়গুলা লক্ষ্য করে যাই। তো আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে যুক্ত হয়ে আমরা চাইবো যে এরকম হাজারো হাজারো যাতে সহিংসতা মামলাগুলো বা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে যাতে আমরা উত্তোলন পাই এবং নারীর প্রতি যে সহিংসতা, সকল নারীর প্রতি সকল সহিংসতায় যাতে আমরা প্রতিরোধ করতে পারি। এবং এই প্ল্যাটফর্ম থেকে লাইভ যাচ্ছে এবং ফেসবুকের যারা দেখছেন এবং উপস্থিত এখানে যারাই আছেন সকল তরুণ বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো যে আমাদের এই ওমেন সেফটি ইন দ্য পাবলিক প্লেস ক্যাম্পেইনের সাথে যুক্ত হওয়ার জন্য, তাদের সকল মনোভাব আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা তাদের পাশে থাকতে চাই, আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করতে চাই। আপনারা আমাদের এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হবেন। যুক্ত হলে আমরা অবশ্যই একটা সুন্দর সমাজ গড়তে পারবো সকলের প্রচেষ্টায়। এছাড়াও কিন্তু আমরা শুধু আমরা একা কিন্তু পারবো না, সবারই একটি প্রচেষ্টা থাকতে হবে। শুধুমাত্র নারীরাই উপকৃত হব না, ওভারঅল সমাজে কিন্তু একটা পরিবর্তন আসবে এই ক্যাম্পেইনের মাধ্যমে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সাবিত্রী, তুলে ধরার জন্য আপনার এলাকার। এবং সাবিত্রী কিন্তু আদিবাসী ছাত্র পরিষদের, তিনি কিন্তু একজন ভাইস প্রেসিডেন্ট অফ সেন্ট্রাল কমিটি। তো সে আদিবাসী নারী এবং আদিবাসী কমিউনিটি থেকে কি ধরনের পার্সপেক্টিভ সে তার মধ্যে দেখেছে, তাদের সমাজে দেখেছে, সেটা কিন্তু সে শেয়ার করেছে আমাদের সাথে। তো ক্যাম্পেইনের ওয়েবসাইটে উদ্বোধনের এই পর্যায়ে আমি আমাদের আমন্ত্রিত অতিথি মণ্ডলের কাছ থেকে শুনবো এই পর্যায়ে। তো সহিংসতা নিরসনে কি কার্যকরী পদক্ষেপ রয়েছে আমাদের, এবং বৈষম্যগুলো কোথায় রয়েছে, এবং আরো কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা সেই বৈষম্যটাকে ওভারকাম করতে পারবো, সেই বিষয়গুলি আমি জানবো। এবং প্রথমত এই পর্যায়ে আমি বক্তব্য জানানোর জন্য স্বাগত জানাচ্ছি জনাব সুস্মিতা পাই, ডেপুটি ডিরেক্টর এনএইচআরসি। কাইন্ডলি আপনি আমাদের সাথে একটু শেয়ার করুন জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপগুলো এবং কি কার্যক্রম রয়েছে সামনে। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, শুভ সন্ধ্যা। জাতীয় মানবাধিকার কমিশন, এইচআরপি, ইউএনডিপি এবং সিআরআই কর্তৃক যৌথভাবে আয়োজিত ওমেন সেফটি ইন পাবলিক প্লেস ক্যাম্পেইনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। Here is also present as a guest of honor Van Enjuan, Deputy Resident Representative UNDP বাংলাদেশ। উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্বকারী ডিআইজি প্রোটেকশন স্পেশাল ব্রাঞ্চ আমিরা বেগম বিএমপি, এবং যাদের উদ্দেশ্য করে আজকের এই আয়োজন সেই ইউএস সোসাইটির প্রতিনিধি এবং যারা আমাকে শুনছেন সকলকে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমি সুস্মিতা পাইক জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার কথা শুরু করার আগে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হাবিব ভাইকে তার চমৎকার প্রেজেন্টেশনের জন্য, এবং সাথে ধন্যবাদ জানাতে চাই খুলনার প্রতিনিধিত্বকারী অনুপ কুমার এবং হচ্ছে রাজশাহীর প্রতিনিধিত্বকারী সাবিত্রী, যিনি সাবিত্রী কিনা আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরও প্রতিনিধিত্বকারী। তারা তাদের গ্রাউন্ড রিয়েলিটিটা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। এখানে অনুপ একটা কথা বলেছেন যে একজন শিশু যিনি তার বাবার কাছেও নিরাপদ নয়, একজন কন্যা শিশু যিনি কিনা তার বাবার কাছ থেকেও নিয়মিত ধর্ষণের শিকার হতেন। জঘন্য, এর থেকে মানবাধিকার লঙ্ঘন বোধহয় আর হতে পারে না। যাই হোক, আমি আমার বক্তব্যের প্রথমেই বলতে চাচ্ছি যে আজকের এই আয়োজনটি অত্যন্ত সময় উপযোগী, কারণ এই কোভিড-19 অতিমারিতে একদিকে যেমন নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা নির্যাতন ব্যাপক হারে বেড়ে গিয়েছে, তেমনি লকডাউন পরিস্থিতিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকায় আমাদের তরুণ সমাজ বা কিশোরী এরা অলস সময় পার করছে। আমার মনে হয় যে এই ক্যাম্পেইন, এই প্রোগ্রাম তাদের জন্য একটি ভালো কিছু বয়ে আনবে। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন যে নারী কিংবা কন্যা শিশু কোথাও কারো কাছে নিরাপদ না, যেটা অনুপ তার বক্তব্যে তুলে ধরেছেন। আমার মনে হয় খুব কম সংখ্যক নারী বা এমন একজন নারীকেও খুঁজে পাওয়া কঠিন হবে যিনি তার সমগ্র জীবনেও কারো দ্বারা নিগৃহীত বা নিপীড়িত হননি। আমার মনে হয় এটা খুঁজে পাওয়া খুব কঠিন হবে। আপনারা জানেন যে 9 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা তাদেরও ধর্ষণ কিংবা সহিংসতার শিকার হতে হয়। এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। এই নির্যাতিত হওয়া কিংবা হওয়ার সম্ভাবনা নারীর সামনে এগিয়ে চলার পথকে সংকুচিত বা বাধাগ্রস্ত করে। এক্ষেত্রে এই তৃণমূল পর্যায়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের তরুণ সমাজকে যাতে আমরা যুক্ত করতে পারি, সে লক্ষ্যে আজকের এই আয়োজন। প্রিয় সুধী, নৈতিক শিক্ষার অভাব এবং মাদকের সহজলভ্যতা এবং সাথে আছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার, যা কিনা নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ বলে আমি মনে করি। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ে তরুণদের যুক্ত করে জনগণকে সচেতন করে তোলার এই প্রয়াস একদিকে যেমন তরুণরা নিজেরা সচেতন হবে, অন্যদিকে তারা অন্যকেও সচেতন করে তুলতে সাহায্য করবে। প্রিয় সুধী, আপনারা জানেন বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে এই কোভিড-19 ক্রান্তিকালে নারী ও শিশুর প্রতি নির্যাতন সহিংসতা ভয়ানক মাত্রায় বেড়ে গিয়েছে। ইদানিং ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ধরনের নির্যাতনের অনেক সংবাদ পাওয়া যায়, যা কিনা সাইবার ক্রাইম বলে বিবেচিত। এক্ষেত্রে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের এই বিষয়টি ব্যবহারে অধিক সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করা জরুরি বলে আমি মনে করি এই ওয়েবসাইটটি চালু হলে এর সাথে যুক্ত তরুণ প্রজন্ম প্রত্যন্ত অঞ্চলের নারী নির্যাতনের তথ্যচিত্র প্রকাশ করতে সক্ষম হবে। কিছু বিষয় আছে যা প্রকাশ করা যায় না, যেগুলো মিডিয়াতেও রিপোর্ট হয় না, সেই রুট পর্যায়ের একটা চিত্র পাওয়া যাবে, ফলে ঘটনা অ্যাড্রেস করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যারা তরুণ সমাজ আছে তাদের এই ওয়েবসাইটটি আমরা নিশ্চয়ই দেখতে পাবো। এক্ষেত্রে যদি তাদের ঘটনাগুলা তারা বলে, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দ্রুত অ্যাড্রেস করে সেখানে রিচ করার চেষ্টা করব। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এ পর্যায়ে এই ওয়েবসাইটটি এবং এই তরুণ সমাজের সাথে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সংক্ষেপে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সহ নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতার ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়গুলো দ্রুত অ্যাড্রেস করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে সুপারিশ করতে পারে।
কমিশন নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। এই আমরা সাধারণত 64 ডিস্ট্রিক্টসেই বিভিন্ন সময় আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে থাকি, কিন্তু কোভিড-19 সিচুয়েশনে আমাদের এই তরুণ প্রজন্ম যুক্ত হয়। আমরা মনে করছি যে এই অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা অনেক ফ্রুটফুল হবে এবং এটা আমাদের কমিশনেরই একটি কাজের অংশ। কমিশন এই সিআরআই কর্তৃক যে 10টা জেলায় যে তরুণরা যে কাজ করছে, কমিশন তাদের কাজে যাতে বাধা না আসে বা তাদের কাজে যাতে গতিশীলতা আসে, সে লক্ষ্যে 10টি জেলায় জেলা প্রশাসনকে ইতিমধ্যে পত্র প্রেরণ করেছে। কমিশনের পক্ষ থেকে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া কমিশন বিভিন্ন থিমেটিক এরিয়ায় কাজ করে যাতে বিষয়গুলো অধিক গুরুত্ব পায়। যেমন হচ্ছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য একটা কমিটি আছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য একটা কমিটি আছে। তেমনি নারী এবং শিশুর নারীর বিষয়গুলো যাতে অধিক প্রাধান্য পায়, সেক্ষেত্রে মানবাধিকার কমিশনের একটি থিমেটিক কমিটি আছে, যেখানে হচ্ছে আমাদের নাগরিক সমাজের প্রতিনিধি এবং হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যার প্রতিনিধিত্ব করেন, বিভিন্ন সময়ে যে ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটে, এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন মতামতের আলোকে কমিশন থেকে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে সুপারিশমূলক বিভিন্ন পত্র প্রেরণ করা হয়ে থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অবগত আছেন যে 2009 সালে মহামান্য হাইকোর্ট কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে এক যুগান্তকারী নির্দেশনা প্রদান করে। জাতীয় মানবাধিকার কমিশন সেই উক্ত নির্দেশনার আলোকে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা নামে একটি আইনের খসড়া ড্রাফট করেছে। ড্রাফটটি একদম শেষ পর্যায়ে আছে। এখানে এই আইনের ড্রাফটের সাথে বিভিন্ন মন্ত্রণালয়, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইএনজিও যুক্ত আছে। আমি এখানে বলতে চাই যে মহামান্য হাইকোর্ট তার গাইডলাইন দিয়েছিল শুধু কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু মানবাধিকার কমিশন সকলের মতামতের আলোকে পাবলিক প্লেসকে এখানে যুক্ত করেছে। এখানে পাবলিক প্লেসকে ইনক্লুড করে একটি কম্প্রিহেন্সিভ লয়ের ড্রাফট প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা আশা করছি আইনটির খসড়া করে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটি পাঠাবো। এছাড়া আমি একটা বিষয় বলতে চাই যে জাতীয় মানবাধিকার কমিশন এই কোভিড-19 শুরু থেকেই যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দ্রুত অ্যাড্রেস করে ব্যবস্থা নেওয়া যায়, সেক্ষেত্রে একটা অফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, যেখানে প্রতিনিয়ত আমরা নারীর প্রতি সহিংসতা, নির্যাতন এ ধরনের ঘটনা পাই। এছাড়া অনেক ধরনের ঘটনা পাই। এগুলো হচ্ছে আমরা দ্রুত অ্যাড্রেস করে সেখানে রিচ করার চেষ্টা করি। পরিশেষে বলতে চাই যে কোনো কিছু অসম্ভব না। আজকের এই যে তরুণ, তারাই আগামী ভবিষ্যৎ, তারাই পারে অন্ধকারে আলোর মশাল জ্বালতে। আমি বিশ্বাস করতে চাই যে আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের তরুণ সহ সাধারণ মানুষের ধ্যান ধারণা, মাইন্ডসেটে পরিবর্তন আসবে আমাদের সমাজে, বন্ধ হবে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন। এই আশাবাদ ব্যক্ত করে আমি সুস্মিতা আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব সুস্মিতা আপনার এই বক্তব্যের জন্য। আসলে মানবাধিকার কমিশনের যে কার্যক্রমগুলো আমরা জানি, অনেক ব্যাপ্তি রয়েছে সেই কার্যক্রমের, এবং আমরা আজকে জানতে পারলাম যে কি কি ক্ষেত্রে মানবাধিকার কমিশন আমাদেরকে সহযোগিতা করতে পারে। এবং একটি বিষয় যেটা আপনি সর্বশেষে উপস্থাপন করলেন যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেটা কিন্তু খুবই যুগোপযোগী একটা উদ্যোগ। কারণ আমরা কিন্তু জানি যে একটা হেল্পলাইন নাম্বারে রিচ করা বা যেই ফ্যাসিলিটিসগুলোতে রিচ করতে একটু সময় লাগে আমাদের, সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু খুব ক্লিক করলেই কিন্তু আমরা অনেক নিউজ এখানে শেয়ার করতে পারি। তো পরবর্তীতে কাইন্ডলি আপনি যদি হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমাদের সাথে শেয়ার করে রাখেন বা আমাদের এখানে স্ক্রিনের চ্যাট বক্স দিয়ে রাখেন, আমরা কিন্তু এটা ওয়াইডলি ডিসেমিনেট করতে পারবো, যে থ্রু দ্যাট নাম্বার আমরা কিন্তু রিচ করতে পারবো জাতীয় মানবাধিকার কমিশনকে। তো আলোচনার এই পর্যায়ে আমরা এখন উপস্থিত হচ্ছেন জনাব আমেনা বেগম বিপিএম। উনি ম্যাডাম ইন্সপেক্টর জেনারেল প্রোটেকশন অ্যান্ড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্কে আছেন। ম্যাডাম আপনাকে আপনার বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ করছি। জি ধন্যবাদ। আজকে ওমেন ইন পাবলিক সেফটি ইন পাবলিক প্লেস এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই ও হিউম্যান রাইটস প্রোগ্রাম HRP UNDP আয়োজনে
আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়, স্টেট মিনিস্টার ফর আইসিটি ডিভিশন। উপস্থিত আছেন ইউএনডিপি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দেন এবং অন্যান্য প্যানেলিস্ট বৃন্দ এবং উপস্থিত আছেন ইউএনডিপি প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সম্মানিত যে আজকে এই আয়োজনে আমি শুনতে পেয়েছি ইতিমধ্যে খুলনা জনাব হাবিবুর রহমান এবং খুলনা এবং সাবিত্রী ওনাদের বক্তব্য আমি শুনতে পেয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি পয়েন্ট ওনারা এখানে রেখেছেন। বিশেষ করে নারীরা যেখানে যৌন হয়রানির শিকার হয়, গণপরিবহনে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক সময় কর্মক্ষেত্রে, এই তিনটি বিষয় উঠে এসেছে। জনাব সুস্মিতা পাইক যেটা বললেন যে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি, মাননীয় আদালতের এই যে ডাইরেক্টিভসটা আছে সেটা সকল নারীদের জন্য প্রযোজ্য হবে। এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আমি এখানে একটু বলবো যে রিমেডিস গুলো যেগুলো, যেমন খুলনা থেকে আপনি প্রশ্ন রেখেছেন যে তাদের সুরক্ষা দেওয়া হয় কিনা। এটা কিন্তু আমাদের একটা ডাইরেক্টিভ দেওয়াই আছে যে যে কোনো নারী যদি যৌন হয়রানির শিকার হয় তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিবে তার সুরক্ষার জন্য, এবং তার সাক্ষী এবং মামলা সহ সবকিছুই কিন্তু সুপারভিশন করার কথা একজন এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে। আপনারা অনেকের কথাতেই উঠে এসেছে যে 999 এর যে সহায়তা নেওয়ার কথা বলছেন, এটা আমরা চাইবো যে আরো বেশি বেশি নেওয়ার জন্য, কারণ 999 এর এই যে সহায়তাটা এটা কিন্তু খুব তাৎক্ষণিক একটা ইম্প্যাক্ট আছে। সেজন্য আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা এই ক্ষেত্রেও 999 এর সহায়তা নিবেন। আর কর্মক্ষেত্রে যে যৌন হয়রানি, এইটার আরো বেশি প্রচার প্রয়োজন। আমরা দেখেছি যে গণপরিবহন যেটা বাংলাদেশ না, আমাদের সাবকন্টিনেন্ট আনফরচুনেটলি বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটা জায়গায় আমি যেহেতু কাজের কারণে অনেক জায়গায় ঘুরেছি এবং দেখেছি যে এই জায়গা ছাড়া আসলে কোথাও আমরা গণপরিবহনে এতটুকু হ্যারাসমেন্টের শিকার হয়ে যাই। আমি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই আমি বাস এবং ট্রেনে যেতাম, এবং আমি নিজেও সেরকম অনেক কিছু আমার সেই অভিজ্ঞতাটুকু আছে। আমি আমার ছাত্র জীবনে একই অভিজ্ঞতার শিকার হয়েছি। এখনো অবাক হই যে আমরা এখন সেই একই অভিজ্ঞতা আমাদের যে নেক্সট জেনারেশন তারা পায়। এটা থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটা সামাজিক আন্দোলন প্রয়োজন। আমি এখানে যারা যুক্ত হয়েছেন তারা সবাই তো, এবং তাদেরকে আমি স্বাগত জানাই যে তারা যে এই যে সামাজিক আন্দোলনটা শুরু করেছেন, এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা মনে করি যে এই সামাজিক আন্দোলনটা, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আইসিটি ডিভিশনের, তিনি অত্যন্ত ডাইনামিক একজন মন্ত্রী, এবং আমরা আশা করছি যে এই যে একটা বিদেশের অনেকগুলি প্রাইভেট স্কুলে বাংলাদেশেও পড়ানো হয়, টাচ বা ব্যাড টাচ বা নিকট আত্মীয় থেকেও কিভাবে একটা শিশু যে যৌন হয়রানির শিকার হতে পারে, এইটা ইনক্লুড করা কারিকুলামটাতে ইনক্লুড করা, ন্যাশনাল কারিকুলামে ইনক্লুড করা, বিশেষ করে জুনিয়র স্কুল প্রোগ্রামে যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা মেয়ে শিশুকে তার কারিকুলামের মাধ্যমে শিখিয়ে দেওয়া যে সে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এইটা যদি সে শিখতে পারে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই মেকানিজমটা যখন তার মধ্যে তৈরি হবে তাহলে কিন্তু সে ওই ধরনের নির্যাতনের শিকার হবে না। আমরা আরেকটা টার্গেট গ্রুপ করতে পারি যে গার্মেন্টস সেক্টরে যারা আছেন, যে মেয়েরা আছেন, তারা কিন্তু একজন গার্মেন্টস এর কর্মী, আমরা দেখেছি সে যখন তার সন্তানটিকে বাসায় রেখে আসে তখন কিন্তু তার শিশুটি নিরাপদ থাকে না। এই ক্ষেত্রেও ডে কেয়ার এবং ওই গার্মেন্টস কর্মীকে একটা লার্নিং দেওয়া, তাকে সচেতন করা, এটা কিন্তু জরুরি। এটাও আমরা উদ্যোগ নিতে পারি। আর আমাদের পুলিশ থেকে আসলে কুইক রেসপন্ড বা যেটা বলা যায় যে খুব সিরিয়াসলি জেন্ডার রেসপন্সিভ পুলিশিং
আমাদের একটা বড় ইস্যু, এবং এটা আমাদের মাননীয় আইজিপি স্যার অল ওমেন্স সাইবার সাপোর্ট করেছেন, একটা প্রোগ্রাম করে দিয়েছেন। সেখানে আমরা এই পর্যন্ত প্রায় মোর দ্যান 10,000 কল পেয়েছি। এছাড়াও আমাদের আরো কয়েকটি বাংলাদেশ পুলিশ নেটওয়ার্ক থেকে আমরা কিছু প্রোগ্রাম করেছি। আমরা ব্যাংকার নারীদের প্যান্ডেমিকের কারণে অনেকেই কানেক্টেড হন ইন্টারনেটের মাধ্যমে, সেই কারণে তারা যাতে সেফ ইন্টারনেট কানেক্টিভিটি পেতে পারেন, সেই জন্য আমরা সেফ সাইবার সাইট ফর ওমেন ব্যাংকার্স এরকম কিছু প্রোগ্রাম করেছিলাম, যেখানে প্রায় 3,000 নারী ব্যাংকারকে আমরা ইনক্লুড করতে পেরেছি। তাদেরকে আমরা শিখিয়েছি কি করে একজন নারী সেফ ইন্টারনেট ইউজ করতে পারবে। আপনারা দেখেছেন যে এছাড়া আমরা কিছু নেক্সট লঞ্চিং আমরা কিছু স্কুল প্রোগ্রামে করবো। আসলে প্যান্ডেমিকের জন্য আমি মনে করি যে আইসিটি মন্ত্রী এখানে আছেন, আমরা আসলে একটা বিপ্লব করেছি এই প্যান্ডেমিকের মাঝে, যে জুম অনলাইন বা অনলাইন ক্লাসেস, এই ক্লাসগুলি কিন্তু আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছে। আমরা এখন টিচ করার চেষ্টা করব যে অনলাইনে এই স্কুল স্টুডেন্টদেরকে কাছে যাওয়ার জন্য, এবং তাদেরকে ওই সিস্টেমের মাধ্যমে তাদেরকে আমরা এটার সেফ সাইবার সিকিউরিটি এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিভাবে তারা কোপ আপ করবে সেটা শেখানোর পরবর্তী প্ল্যান আমাদের আছে। আমরা এটা একটা বড় কাজে নামবো আমাদের বাংলাদেশ পুলিশ নেটওয়ার্ক থেকে, সাথে বাংলাদেশ পুলিশকে সাথে নিয়ে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের জেন্ডার গাইডলাইন তৈরি হচ্ছে। বাংলাদেশ পুলিশ নেটওয়ার্ক একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছে কিভাবে আমাদের যে নারী পুলিশরা আছে তাদেরকে আরো কিভাবে তাদের পটেনশিয়ালিটি ম্যাক্সিমাইজ করা যায়, কিভাবে ওমেনদেরকে কমিউনিটি ওমেনদের সেফটির জন্য তারা কিভাবে আর কাজ করতে পারবে। এবং আমরা স্বাধীনতার 50 বছর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি পুলিশ স্টেশনে, থানায় নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্ক করা হয়েছে। এক জন্ম শতবার্ষিকী স্মরণ করে রাখার জন্য করা হয়েছে, কিন্তু আমাদের মূল টার্গেটটা হচ্ছে এই দেশের নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। ওই ডেস্কটি আরো বেশি অ্যাক্টিভ হবে, আরো বেশি কার্যকর হবে। আমরা আমাদের মেয়েদেরকে এখন নারী অফিসারদেরকে যে একজন নারী যখন প্রথম থানায় আসবে, একজন পুরুষ অফিসারের কাছে যখন যান তখন নিজেকে অতটা কমফোর্ট ফিল করেন না। এই কমফোর্ট জোনটা দেওয়ার জন্য আমরা ওই যে ডেস্কটা চালু করেছি, এটা পুরোপুরি ধীরে ধীরে পুরোপুরি নারী পুলিশ অফিসারদের দ্বারা পরিচালিত হবে, এবং সেটাতে একজন নারী তার যে সমস্যাগুলো, যেটা তিনি কমফোর্ট ফিল করবেন একজন পুরুষের কাছে বলার, সেটা কিন্তু নারীর কাছে শেয়ার করবেন, নারী অফিসারের কাছে শেয়ার করবেন, এবং তাকে লিগাল সাপোর্ট দেওয়া, তার অভিযোগটা লিখে দেওয়া, তাকে কোম্পানি করা, কাউন্সিলিং করা, এই বিষয়গুলি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলো দেওয়ার পরে আমরা আশা করছি যে বছরখানেকের মধ্যে আমরা তাদেরকে একটা ভালো সাপোর্ট, এই পদক্ষেপগুলি আমাদের মাঝে আছে, আমরা সবসময় কাজ করে যাই। আমি এখানে যেটা দেখছি WSPP ওমেন সেফটি পাবলিক প্লেসেস, পাবলিক প্লেসেস। চিটংয়ে একটা, আমি চট্টগ্রামে এর আগে ছিলাম, সেখানে যাত্রী ছাউনি বলে একটা অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু এই সেফটি নিয়ে কাজ করে। তো এইটা আসলে একটা সোশ্যাল ক্যাম্পেইন হওয়া উচিত। এখানে মানমঞ্চে আছেন, আমরা ওখানে একটা বিষয় ইনক্লুড করতে চেয়েছিলাম, যারা প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তাদের সার্টিফিকেটে বিদেশে যেমন পয়েন্ট অ্যাড করা হয় যে সে সোশ্যাল অ্যাক্টিভিটিস কতটুকু করেছে। তো এইখানেও এই যে এই ক্যাম্পেইনে যদি আমরা বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রছাত্রীদেরকে ইনক্লুড করতে পারি যে তারা এই ক্যাম্পেইনে কাজ করবে, তখন কিন্তু তাদের যদি ওই পয়েন্টটা তার সার্টিফিকেটে অ্যাড করা যায়, তাহলে কিন্তু আমরা প্রচুর ভলান্টিয়ার পাবো তারা এই ওমেন সেফটি ইন পাবলিক প্লেসেস এ কাজ করবে, এবং এটি কিন্তু একটু বিপ্লব হয়ে যাবে যদি আমরা এটা ইনক্লুড করতে পারি। এখানে আছেন, আমি আপনাকে অনুরোধ জানাবো আপনার মাধ্যমে আপনি আমাদের শিক্ষামন্ত্রী বা আমাদের পলিসি মেকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি মেয়েদের জন্য যে অবদান রেখেছেন, এটা 100 বছরে, বিগত 100 বছরে মনে হয় বেগম রোকেয়ার পরে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। আমি মনে করি যদি এই পয়েন্টস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়,
ইমপ্লিমেন্ট অবশ্যই হবে। বিশেষ করে যেটা বলছি যে সেটা আমাদের মাথায় এসেছিল, এবং আমরা কিন্তু চট্টগ্রামে এই যাত্রী ছাউনিতে যে স্টুডেন্ট কাজ করতো তাদেরকে আমরা স্পেশাল সার্টিফিকেট দিয়েছিলাম যে তারা 13 আওয়ার, যে যেমন 10 ঘন্টা বা 15 ঘন্টা আমাদের জন্য কাজ করেছে, যাত্রীদের সেফটির জন্য কাজ করেছে। যে যেমন যৌন হয়রানির বিরোধমূলক আমরা অনেকগুলি পোস্টার, স্টিকার আমরা গণপরিবহনে লাগিয়েছিলাম, সেগুলোতে তারা আমাদেরকে সহায়তা করেছিল। তখন আমরা এই কাজটাতে তারা আমাদের সহায়তা করেছে, তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছিলাম, এবং ওরা খুব খুশি হয়েছিল, এবং ওরা বলেছিল যে এই সার্টিফিকেট গুলো তাদের কারিকুলামে, তাদের পরবর্তীতে বিদেশে পড়তে বা যে কোনো রিসার্চের কাজে তাদের কাজে। এইটা আমরা চাইবো, এটা আমরা ইনক্লুড করতে। আমি মন্ত্রী মহোদয়কে এবং এখানে যারা আছেন, ইউএনডিপি আছেন, যারা এখানে কাজ করছেন, তারাও তারা যে ইউনিটে কাজ করেন, যেমন খুলনা, রাজশাহীতে, আপনারা পুলিশকে অ্যাপ্রোচ করতে পারেন, পুলিশ ডিপার্টমেন্টকে, তারাও এ ধরনের সার্টিফিকেট আপনাদেরকে দিতে। এটা একটা ওয়ে অ্যাপ্রোচ এবং একটা উইন উইন সিচুয়েশন। আমরা চাই আসলে এক্সপানশন, মানে আরো যত বেশি এই সামাজিক আন্দোলনটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি আসলে মেয়েরা নিরাপদ হবে। আসলে মেয়েরা নিরাপদ না হলে কিন্তু দেশ এগিয়ে যাবে না। সুতরাং এই দেশ এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু নিরাপদ নারী এবং নিরাপদ মেয়ে, শিশু, এটি আমাদের জন্য খুব প্রয়োজন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সিআরআই কে। কথা বাড়বো না, অসংখ্য ধন্যবাদ আমেনা বেগম ম্যাডাম। একজন নারী হিসেবে, নারী পুলিশ কর্মকর্তা হিসেবে আমাদের সাথে আপনি একাত্মভাবেই বিষয়টা তুলে ধরেছেন, এটা আমরা সকলেই বুঝতে পারছি আপনার বক্তব্য থেকে। আমরা এখন চলে এসেছি আলোচনার সেই পর্যায়ে, একদম সেই মোমেন্টাম যেখানটাকে বলবো যে আমি আমাদের যে ওমেন সেফটি ক্যাম্পেইন যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমরা অ্যাট এ গ্লেন্স আজকে দেখবো, কারণ এটা অফিসিয়ালি এখন পর্যন্ত আমরা উদ্বোধন করিনি। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার এটা আজকে উদ্বোধন করবেন আমাদের সামনে। উনি ক্লিক করে ওয়েবসাইটটা উদ্বোধন করবেন, বা তার আগে আমরা সবাই অ্যাট এ গ্লেন্স ওয়েবসাইটটা একটু কারিগরি পার্সন আমাদের সাথে আছেন মাহবুবুল হক, মিস্টার মাহবুবুল হক, ডাটা অ্যানালাইসিস এক্সপার্ট ফ্রম ইউএনডিপি। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে ওয়েবসাইটে একটা লুকটা একটু শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ তন্নিয়াপা। শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, ইউথ চেঞ্জ মেকার্স, সিআরআই ইয়াং বাংলা এবং ইউএনডিপি প্রতিনিধিগণ, এবং এই মুহূর্তে যারা ভার্চুয়ালি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমাদের ওয়েবসাইট ক্যাম্পেইনের জন্য যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, ওয়েবসাইটটার ডোমেইন wspp-bd.org। এই ওয়েবসাইটটাতে আমরা যদি ব্রাউজ করি, শুরুতে হোম পেজ যেটা আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অপশন আছে, বাংলা এবং ইংরেজিতে আমরা ওয়েবসাইটটা দেখতে পারবো। ওয়েবসাইটের হোম পেজের শুরুতেই আমাদের ঘটে যাওয়া যে সমস্ত ইভেন্ট, সেগুলোর কুইক স্ন্যাপশট ভিডিও থাকবেন, এবং আপনারা যারা এই ওয়েবসাইটে বা ক্যাম্পেইনে যুক্ত হতে চান, আপনারা চাইলে এখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ওয়েবসাইটের পরের ধাপে যেটা আছে, এই ওয়েবসাইটে কেন ক্যাম্পেইনটা এবং ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি কি, সেই জিনিসগুলি আমাদের ওয়েবসাইটের হোম পেজগুলিতে দেওয়া আছে। এরপরে মেজর অ্যাক্টিভিটিস, এই ক্যাম্পেইনের মাধ্যমে আসলে কি ধরনের কর্মকাণ্ড আসলে পরিচালিত হবে তার স্ন্যাপশট এখানে দেওয়া আছে। আমি যদি শুরুর দিকে যাই, শুরুতে আমাদের মেনু সেকশনে আমাদের অ্যাক্টিভিটিস, এখানে লেটেস্ট আপডেট, অর্থাৎ সর্বশেষ যে সমস্ত আপডেট সেগুলো আমরা দেখতে পারবো। আমাদের এখানে অ্যাক্টিভিটি গ্যালারি, ইউথ অর্গানাইজেশনের কথা বলেছেন ইউথ প্রতিনিধি, ওনারা ওনাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তো ওনাদের যে সমস্ত ফিল্ড লেভেলে যে সমস্ত অ্যাক্টিভিটিস ওনারা পারফর্ম করছেন, সেগুলোর ফটো গ্যালারি এখানে থাকবে। এরপরে আমরা যদি দেখতে চাই বিভিন্ন কেস স্টাডি, অর্থাৎ
আমাদের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অনিয়ম বা নারীদের প্রতি সহিংসতা বা তার প্রতি ঘটে যাওয়া যে সমস্ত অনিয়ম, সেগুলো কেস স্টাডি হিসেবে আমাদের কাছে ইয়ুথ যারা কাজ করছেন ভলান্টিয়ার হিসেবে অথবা ইয়ুথ অর্গানাইজেশন, তারা এই সমস্ত কেস স্টাডি এখানে রাখতে পারবেন। এখানে ক্যাম্পেইন ম্যাটেরিয়াল, অর্থাৎ এই ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট যত ধরনের ম্যাটেরিয়াল, অডিও, ভিডিও, আইসি ম্যাটেরিয়াল, সমস্ত ম্যাটেরিয়াল এখানে পাওয়া যাবে। এবং আপনারা যদি এখান থেকে দেখতে চান, দেখতে পারবেন। সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে চাইলে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের রিকোয়েস্ট থাকবে এই সমস্ত ক্যাম্পেইনের যে সমস্ত ম্যাটেরিয়াল আপনি নিজে পড়ুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য এখানে শেয়ার বাটন আছে, আপনি চাইলে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, যে কোনো সোশ্যাল মিডিয়া বা আপনারা এগুলো শেয়ার করতে পারেন। এরপরে আছে আমাদের চেঞ্জ মেকার্স ট্যাব, অর্থাৎ এই মেনুতে আমরা যে ইয়ুথদের কথা বলছিলাম বা যে সমস্ত ইয়ুথ অর্গানাইজেশনের কথা বলছিলাম, তাদের ডিটেইল ইনফরমেশন এখানে দেওয়া আছে। তারা কি নিয়ে কাজ করছেন, কোথায় কোথায় কাজ করছেন, এই সমস্ত ইনফরমেশন এখানে আছে। সো আপনারা চাইলে ডিটেইল তাদের শর্ট বায়ো এবং কোথায় কাজ করছেন, কিভাবে কাজ করছেন, সাথে তাদের কমিউনিকেশনের জন্য তাদের কন্টাক্ট ইনফরমেশন সহ এখানে আছে। এরপরে যেটা আছে আমাদের ব্লগ। অনেকেই বলেছেন তাদের আশেপাশে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা, সেগুলো যদি আমাদের কাছে আপনারা লিখতে চান, আমাদের কাছে জানাতে চান, তো আপনি চাইলে এই ব্লগে কন্ট্রিবিউট করতে পারেন। আপনি আপনার নাম প্রকাশ করেও যদি আপনি লিখতে চান, সেক্ষেত্রে আমাদের এডিটোরিয়াল প্যানেল আছেন, ওনারা দেখে সেই তথ্যগুলি এখানে প্রকাশ করা হবে। এবং সর্বশেষ এই ক্যাম্পেইন সম্পর্কে যদি কোনো মতামত, সাজেশন অথবা কোনো কমপ্লেইন থাকে, আপনারা এখানে আমাদেরকে লিখতে পারেন। এখানে একটা ফর্ম দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি আপনার ভাবনা আমাদেরকে জানাতে পারেন। অনুরূপভাবে বাংলায় ওয়েবসাইটে একইভাবে আমাদের সব ধরনের তথ্য বাংলাতেও এখানে উপস্থাপন করা আছে। সো আপনারা চাইলে এগুলো আপনার আশেপাশের যারা আছেন বা আপনার কমিউনিটিতে সবার কাছে আপনারা শেয়ার করে ওয়েবসাইটের প্লাস এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হতে পারেন। তো এই বলে একটা স্লোগান দিয়েই শেষ করতে চাই, শত পথ শত মত, সহজ হোক নারীর চলার পথ। ধন্যবাদ। I'm extremely sorry, আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি লাস্ট পার্টটা দেখতে পাইনি, বাট আই থিংক মাহবুব ভাই প্রেজেন্ট করেছেন। This meeting is being recorded. আচ্ছা, প্রযুক্তিগত ঝামেলায় পড়েছিলাম। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই আমাদের সামনে ওয়েবসাইটে তুলে ধরার জন্য। আশা করছি যে আপনারা সবাই অলরেডি দেখে ফেলেছেন আমাদের ওয়েবসাইটের ফিল অ্যান্ড লুকটা কেমন হয়েছে। আমি খুব পজিটিভ একটা ভাইবস অলরেডি পেয়েছি, কারণ আমাদের কমেন্ট বক্সে ফেসবুকের অনেকেই কমেন্ট করেছেন ওয়েবসাইট সম্পর্কে। তো অলরেডি আমরা অনেকেই ফিডব্যাক পেয়ে গেছি, বাট আমরা কিন্তু ওয়েট করছি হলো সেই কন্টেন্টের জন্য। এখন আমরা অ্যাকচুয়ালি invite করছি। I would like to request the guest of honor of today's event, Van, to share her message from UNDP Bangladesh, and after that আমরা Zunaid Ahmed Palak স্যারের কাছ থেকে শুনবো যে কেমন ছিল আমাদের এই ওয়েবসাইট ইনক্লুশন to this campaign. Van, it's your call. Thank you very much, Fazana. I have been following the launch today, and even though I have not been able to really, catch everything, but Bitika has been very helpful. So she says consistently and sending me messages so that I was able to follow, and I was very impressed and was very happy to hear
from all the previous speakers about, the importance of the topic that we are touching upon today, and also the work that our young people have been able to achieve so far. So first and foremost, I just want to say, to send a very warm greeting to all of us, to our respected chief guests, Mr. Zunaid Ahmed Palak, Honorable State Minister, ICT Division, Ms. Amina Begum, Deputy Inspector General of the Police and the President of the Bangladesh Police Women Network. Both of you, I had an honor to meet with you before, so I'm very happy to see Madam Begum today just now, and I'm going to listen to MP Palak in a minute. Also, my warmest greeting to Sumita Pak, Deputy Director of the NHRC, and of course, the most important audience today, the young people, the youth leaders and colleagues from CRI, Young Bangla, and for your time and for being with us at the launch today of the website of Women's Safety in Public Places. And this is the campaign that we are all in it together, and to show our solidarity, as well as together to join hands to make our life and our world a better and safer place. So let me at the outset congratulate Bangladesh for being recognized as a global role model and champion in South Asia for women's empowerment. You all know that. So the World Economic Forum Gender Gap Report in 2020, last year, showed that the country, Bangladesh, ranked 50 out of 153 countries globally. And you are the top scorer in South Asia. So this is an impressive achievement, and we should be all very proud. Achieving gender equality and women empowerment, as you know, is an integrated part of the SDG achievement. And you also know that among 17 goals, Goal 5 has explicitly emphasized the gender equality issue, as well as eliminating all forms of violence against all women and girls in the public and private spheres. So this campaign is clearly aligned with the SDG, that particular one. And therefore, our joint efforts today are contributing to the global commitment and Bangladesh commitment toward achieving that goal within the stipulated time, meaning until 2030. So we also know that gender-based violence is one of the most systemic, widespread, and worst form of human rights violation worldwide. And it's not only Bangladesh, it's actually everywhere. So COVID-19 has exacerbated the situation, and as we all know, and with the violence against women before COVID was already very high, alarming level. And because of COVID, that one was the situation has become worse. So every day you read the news, I read the news, and we see the number of sexual harassments and other forms of violence against women that continue to happen in the public domain, and particularly on streets, on public transport, and also on online spaces. And I'm, I will talk a little bit about the online spaces in a moment, because
the situation where we are in with the COVID-19, when we are not able to go out and to do the normal physical interaction. We spend most of our time on the online, and that is the medium, the place that a lot of violence actually occurred, and very visible, invisible to many of us. So what it is, when I was thinking, you know, I was staying at home, but then I was thinking about this event and thinking about the public spaces, and I just remember all those very crowded public buses, you know, that we see everywhere in Dhaka. And that is the place where I think a lot of sexual harassments occurred, and a lot of women have suffered. And I'm just wondering, you know, whether we can do something about this. And therefore, I'm very happy and very glad that we have that very small initiative. But, you know, everything starts with a baby step. Everything starts with a very baby, you know, idea. But hopefully that all of us, if we join force, we will be able to carry on, you know, toward, you know, a much more, you know, bigger impact for the women and girls. I mentioned earlier about the growing use of internet and of social media, you know, and we know that there's also, you know, the issues of digital divide. Digital divide here means that, you know, we have, you know, many of us, in particular in Dhaka, we are able to get access to connection with internet connection, even though in Dhaka we suffer, you know, from time to time, the poor connection. During this evening, I have also been thrown out, you know, because of interrupted connection. But this is very rare. But if you think about our women and girls, let's say in Chittagong tract, you know, in some other much further remote areas, that when the internet connection is not reaching them, so they will be, you know, they will suffer a different kind of problems. We are constantly 24/7 on internet. We have different kinds of problems. Yeah. So, and I was also coming to Bangladesh, and I realized that, you know, Bangladesh is one of the countries that is, I think, that has the highest number of people who use Facebook, you know. I have been, you know, I think I made a record, you know, after like 2 weeks or 3 weeks, you know, my number of friends and on Facebook was like a double, triple, you know. I got so scared, you know, like it was something that was just not something that I was used to. But this to say that, you know, Facebook is the most popular medium in Bangladesh. And you have how many, you know, like 88, 89%, you know, of the user are actually under the age of 35. And, you know, in Bangladesh, we consider people below 35, you know, from 35 and below are young people. So, but, you know, you have about, you know, 88, 89% of them using Facebook within that age. And then 75% among those people are male. So how many, then you ask yourself a question, then where are the women? Why the women are not on Facebook, you know? Because of many reasons, women are busy working at home, cleaning, you know, washing, cleaning dishes, washing clothes, taking care of the elderly, of the children, of the babies, and our parents, grandparents. We don't have much time. But then at the same time, it's also that, you know, many people are actually scared to be on Facebook, because when you see this kind of bullying, you know, sometimes I also made my conscious decision not to be on Facebook, because I don't want to see all those negative messages, you know. And negative is one thing, but misinformation or nasty or you know, something aggressive is different thing. And during the COVID-19, when we are all suffering, we would not want to have this kind of negativity. So women are not on Facebook, not only because they don't want, but because they are also scared.
So how can we make those online space to become safer so that, you know, so that women can come in, because Facebook has a lot of benefits, you know. This is a place where you meet friends, you see, you know, how people are doing something, you see the landscape, you see the beautiful thing, and you also learn something. But if that space is not safe, we would not be able to want to participate in. So therefore, all of us have a role to play to make sure that those space, those medium will be safer for women, so that everyone can interact online, you know, as long as they want to. And therefore, we do need to tackle the online stress, you know, through different means, massive awareness raising campaign, digital literacy, you know, or also, you know, as our previous speaker talk about, you know, the policy framework, you know, to have a proper implementation mechanism in place. So I said about the building the safer and enabling environment for women and girls, you know, including in the digital world. And that requires an understanding of what our specific needs are, you know, and our vulnerabilities are, you know. So if we don't understand our own needs, if we don't understand our own vulnerabilities, it will not be possible for us or for others to help us. And this is also not only, you know, not only us as the women and girls know about this, but it's equally important is that men and boys are also need to know about this, you know. So the positive and the transformative change will only occur when an inclusive and a participatory approach to addressing this problem is ensured. So what I'm saying here is that we cannot only rely on women and girls. We cannot rely only on, you know, women police. We have to rely on everyone. So I congratulate all the youth organizations and the leaders who have already actively engaged in this campaign, and your valuable efforts, you know, is highly appreciated, you know, as your contribution to positive change, you know, of not only of your own organization, but also of your communities. So I hope that today's events, you know, will make some more people to know about our initiative, and we can mobilize more people to consider engaging and joining this, you know, extending the necessary supports and taking actions to make sure that the public place is safe for all women and girls. So we know that women and girls are not strangers. You know, they are our grandmothers, they are our mothers, they are our aunties, our little sister, and our daughters. So friends. So when they are safe, all of us are safe. That is, people need to know. When people make women and girls safe, they make themselves safe. So we are aware of the limited progress of this campaign that at the beginning of this session, I was talking to our, you know, moderator today. You know, we signed the MOU sometime last year, but then because of COVID, we couldn't do many activities. We couldn't do, so which is very unfortunate. But we really hope that, you know, whatever we have been able to achieve has given us enough, you know, momentum for us to carry on and to do and you know, to continue our efforts to eliminate all forms of violence, you know, and eliminate gender-based violence, as the government of Bangladesh is committed to in the 8th five-year plan, 2021-2025. So
before I conclude, I just want to say that, in UNDP, we do have a zero tolerance policy on harassment, sexual harassment, discrimination, and abuse of authority. So we are also supporting and working together with National Human Rights Commission to draft a law on prevention and protection of sexual harassment that we have held earlier in this call. And I'm very happy that we are at a very advanced stage, and so I look forward to the law to be enacted, and so that it would be give us a more robust legal protection system to address sexual harassment, and could be, and that would be a significant contribution to women's empowerment in Bangladesh. So with this encouraging note, UNDP and other development partners who are partnered with us together with the with the Human Rights Program, our donors, our development partners, SDC from Switzerland and CEDA Sweden, will continue to be with you and to in that development journey toward an equitable and just society for everyone, and of course, including women and girls. So I want to stop here, but before that, I want to share with you a very small story, and we'll leave you with that story. So in Sweden, as you know, is one of the very advanced, very, how can I say it? Developed countries, and they also have very same problem that we have: violence against women, gender-based violence, harassment against women in the public space. So what they do, they have a very small projects. It costs absolutely nothing, but then it has a huge impact on reducing the number of cases of violence against women. What they do, they have the buses. So the bus drivers, all bus drivers have known about one rule, which is if I am a female, if I am a woman in that bus, during the road, it doesn't matter whether it's in bus stop or not. If I don't feel comfortable, I come to the driver of that bus and I say, I want to get out. The bus will have the responsibility to stop the bus at any moment. The woman get out. And the bus driver also has the responsibility to make sure that nobody is following that woman. So that if I am on the bus and I don't feel comfortable, I want to get out, the bus stops, allow me to get out and make sure that nobody follows me. So only by doing that very small little things, small tasks, cost absolutely nothing, the number of cases of harassment against women drops substantially. So this is to leave you with this very small example, but for me very inspiring as a way to encourage you to also think outside the box, to find a way that we can also do something good for our women and girls, for their safety in the public places. So thank you so much. And I'm sorry I take a lot of time, but I just want to, this topic is so important. So, and I want to speak very slowly so that our audience can catch what I'm trying to say. Thank you so much. Thank you, Ben. Yes, we also agree with you. We have to rely on everyone. Yes, that's a big point. তো এই পর্যায়ে আমি মাননীয় প্রধান অতিথি অনারেবল স্টেট মিনিস্টার অফ ICT ডিভিশন জুনায়েদ আহমেদ পলক স্যার এমপি কে রিকোয়েস্ট করব আপনার সভাপতি বক্তব্য রাখার জন্য, এবং আমাদের যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনের যে অফিসিয়াল লঞ্চিং হলো আজকে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে সবাইকে যুক্ত থাকার জন্য আপনি আহ্বান করবেন প্লিজ। ধন্যবাদ তন্নি, আজকে এই অনুষ্ঠানটি চমৎকার করে উপস্থাপনা করার জন্য। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি ভ্যান গুয়েন, যিনি ইউএনডিপির এখানে সহকারী আবাসিক প্রতিনিধি, এবং পাশাপাশি সুস্মিতা
যিনি আমাদের মানবাধিকার কমিশনের প্রতিনিধিত্ব করছেন, এবং সাথে সাথে আজকে যারা বিভিন্ন প্রেজেন্টেশন দিয়েছেন, মাহবুব, হাবিব সহ আমাদের ইয়াং বাংলার দুজন তরুণ বন্ধু অনুপ এবং সাবিত্রী, তারা খুলনা এবং রাজশাহী থেকে, তারা কিন্তু যে 10টি সংগঠন আমাদের এই গত প্রায় 1 বছরের কাছাকাছি, মনে হয় 20 সালের অক্টোবরে আমরা এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছিলাম, আমার যতদূর খেয়াল পড়ে আমিও ছিলাম সেখানে। আমাদের সিআরআই এর ভাইস চেয়ারপারসন এবং ট্রাস্টি সাইমা ওয়াজেদ হোসেন পুতুল আপা এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছিলেন, এবং এই 10টি সংগঠনের পক্ষ থেকে যে দুজন প্রতিনিধি আজকে যে বক্তব্য এবং যে তথ্যপাত্র তুলে ধরলেন, সেটাই কিন্তু আজকে আমাদের এই যে অনুষ্ঠান, আমাদের যে ওয়েবসাইট www.wspp/bd.org, এই ওয়েবসাইটটি উদ্বোধন এবং ওয়েবসাইটটির উদ্দেশ্য এবং কারণ কিন্তু সম্পূর্ণভাবে উঠে এসছে আমাদের এই তরুণ দুজন বন্ধুর বক্তব্যের মধ্য দিয়ে। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আসলে পেছন থেকে কাজ করছে, বিশেষ করে সিআরআই এর সুরঞ্জিত মন্ডল সহ আমাদের টেকনিক্যাল টিম এবং ইউএনডিপি সহ যারা সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন, যে বাংলাদেশের আজকে আমরা 50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারছি গর্বিত একজন নাগরিক হিসেবে। এবং আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি শুধুমাত্র একটি স্বাধীন বাংলাদেশে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিত্তি রচনা করেননি, তিনি কিন্তু প্রথম স্বাধীন বাংলাদেশে আমাদের মা বোনদের, নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন এবং তাদের স্বীকৃতি দিয়েছেন। ছোট্ট একটা কথা দিয়ে আমার বক্তব্যটা শুরু করি। 71-এর মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই জানি যে 30 লক্ষ শহীদের আত্মদান এবং 2 লক্ষাধিক যে নির্যাতিত মা বোনদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। সেখানে লক্ষ লক্ষ নারী কিন্তু নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। সেই সকল নির্যাতিত মা বোনদের সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধু। যখন যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে সেই সকল বীরাঙ্গনা, নির্যাতিত অনেক মা বোনদেরকে গর্ভবতী হতে হয়েছিল এবং ধর্ষণের শিকার হয়ে যে সকল যুদ্ধ শিশুর জন্ম হয়েছিল, তাদের কিন্তু কোনো পিতৃ পরিচয় ছিল না। আজকে আমাদের এই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই তথ্যটি তুলে ধরতে চাই এই জন্যেই যে তারা, আমরা আজকে যে বলছি যে একটি পাবলিক প্লেসে আমাদের মা বোনদের, আমাদের বন্ধুদের, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছোট্ট একটু দায়িত্ব কি আমরা পালন করতে পারবো না? অথচ আমাদের এই মা বোনেরাই 71-এর মহান মুক্তিযুদ্ধে তারা সর্বোচ্চ ত্যাগ করেছে। এমনকি তারা যখন সেই শিশুগুলোর জন্ম দিয়েছে, তাদের পিতৃ পরিচয় পর্যন্ত তারাও জানতো না এবং সেই শিশুটিও জানতো না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বলেছিলেন যে ওই সকল পিতৃ পরিচয়হীন শিশুদের পিতার জায়গায় লিখে দাও শেখ মুজিবুর রহমানের নাম, আর তাদের বাড়ির ঠিকানা দিয়ে দাও ধানমন্ডি 32। এই হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে উনি যদি আর 10টা বছর বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশকে উনি সোনার বাংলায় উনি রূপান্তরিত করতেন হয়তো আজ থেকে 40 বছর আগেই। আজকে 50 বছর পরে এসে আমাদের পাবলিক প্লেসে আমাদের মা বোনদের একজন মানুষ হিসেবে তার যথাযথ সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা পাওয়ার যে অধিকার রাষ্ট্রের কাছে, সেটার জন্য আজকে আমাদের ওয়েবিনার করতে হতো না, আমাদের নতুন নতুন কঠোর আইন প্রণয়ন করতে হতো না, আমাদের এই যে আমেনা বেগম ডিআইজি, ওনার যে বক্তব্য এবং ওনার যে ইনিশিয়েটিভ, এটি কিন্তু তাদের মাঠে নেমে করতে হতো না। কারণ আমাদের মনের ভেতরে যদি আমরা আমাদের বিবেককে জাগ্রত করতে পারতাম, যদি আমাদের মূল্যবোধ এবং নৈতিকতার শিক্ষাটা আমরা শৈশবে আমাদের সকল সন্তানদেরকে দিতে পারতাম, তাহলে নারী, পুরুষ, ধনী, দরিদ্র নির্বিশেষে, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে মানুষ হিসেবে সম্মান এবং মর্যাদাটা দেওয়ার জন্য আমাদের এরকম ওয়েবিনার করে, ওয়েবসাইট উদ্বোধন করে হয়তো শিক্ষা দিতে হতো না, কিংবা কঠোর আইন প্রয়োগ করে হয়তো ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড কিংবা পাবলিক প্লেসে
কোনো অপরাধ করলে, কোনো নারীর গায়ে হাত দিলে অথবা তাকে কোনো কুদৃষ্টিতে তাকালে তার বিরুদ্ধে কিন্তু পুলিশকে আইন প্রয়োগ করতে হতো না, কিংবা তাকে বিচারের আদালতে যেটা বলল অনুপ এবং সাবিত্রী, যে এই যে বিচার বিভিন্ন কারণে আটকে থাকে আদালতে, আমরা ভার্চুয়াল কোর্টে যেরকম করোনাকালীন আমরা আদালতকে নিয়ে গেছি, সেভাবে সেই বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য আমাদের কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হতো না। তো আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অসম্পূর্ণ কাজ জননেত্রী শেখ হাসিনা যে সমাপ্ত করছেন তার জন্য ধন্যবাদ দিচ্ছি। কারণ জননেত্রী শেখ হাসিনা কিন্তু তার পিতার মতোই আমাদের নারীদের, মা বোনদের সম্মান মর্যাদাটা নিশ্চিত করেছেন। আগে কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রে শুধুমাত্র পিতার পরিচয়টা থাকতো, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবার মতোই পিতার পাশাপাশি মায়ের নামটা যুক্ত করেছেন একজন সন্তান, একজন নাগরিকের পরিচয়পত্রে। তো এই যে নারীদের সম্মান মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, এগুলো কিন্তু 100টা আইন দিয়ে হবে না, 100 জনকে কিন্তু কারাগারে নিক্ষেপ করে হবে না। এই ছোটবেলা থেকেই যদি আমাদের মন এবং মানসিকতার মধ্যে একটা একটা পজিটিভ পরিবর্তন আমরা আনতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে এটার যে মানে রুট কজ, এটার যে মূল সমস্যা, সেটা আমরা দূর করতে পারবো। এখানে অনেকগুলো আমরা আসলে পরামর্শ পেয়েছি, উপদেশ পেয়েছি, এবং আমাদের যে স্টাডি রিপোর্ট ইয়াং বাংলা সিআরআই করেছে, সেখান থেকে আমরা কিন্তু অনেকগুলো তথ্য উপাত্ত পেয়েছি, এবং সেখান থেকে কিন্তু সমাধানের পথও আমরা পেয়েছি। যেরকম ডিআইজি আমেনা বেগম বলেছেন যে আমাদের একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা পড়াশোনা করছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তাদের এই এই যে স্কোরটা করা হয় শুধু পড়াশোনার ভিত্তিতে, এর পাশাপাশি যেন তাদের নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম এবং তাদের যে বিবেকবোধ, সেটার উপরে যদি একটা মার্কিং এর ব্যবস্থা করা হয়, অবশ্যই কিন্তু এটা প্রত্যেকটি ছাত্র ছাত্রী এবং ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সচেতন হতে সহযোগিতা করবে, এবং নিজের ভেতরের যে পশুটা আছে সেটাকে দমন করতে তারা কিন্তু উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে এবং আত্মবিশ্বাসী হবে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই এখানে, যেহেতু আমি সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি এবং পাশাপাশি আমি তরুণ প্রজন্মের একজন সদস্য হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করছি, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আজকের এই ওয়েবিনারের যে পরামর্শ এবং যে সুপারিশগুলো এসছে সেগুলো আমরা পৌঁছে দেব। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তো গত 12 বছরে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, প্রশাসন, এমনকি বিচারিক কার্যক্রম পর্যন্ত আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারলাম। তাহলে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে কি এই নারীর প্রতি সহিংসতা কিংবা পাবলিক প্লেসে যে নারীকে নিরাপদ রাখা, তার জন্য কি কিছু ব্যবস্থা করতে পারি না? আমরা যদি খেয়াল করি যে আমাদের গত 12 বছরে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে নারীদের প্রায় 4.5 লক্ষ কিন্তু ই কমার্স আমরা এন্টারপ্রেনিউর তৈরি করেছি। আমাদের এখানে 6.5 লক্ষ আইটি ফ্রিল্যান্সার আছে, যার মধ্যে প্রায় 10% নারী, এবং এর সাথে সাথে কিন্তু সফটওয়্যার এবং বিপিও সেক্টরে লক্ষ লক্ষ কিন্তু তরুণ তরুণী, বিশেষ করে আমাদের তরুণ যারা শিক্ষার্থী, তারা কিন্তু প্রবেশ করেছে, এবং এই ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আমরা শুধুমাত্র প্রত্যেকটা রাস্তায় আলো জ্বালিয়ে কিংবা প্রত্যেকটা বাসে আমরা ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে আমরা প্রতিটা মুহূর্ত আমাদের প্রতিটি নারী বোনকে বা বন্ধুকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা সব জায়গায় পুলিশ কিংবা ক্যামেরা, এইটা দিয়ে কিন্তু সমাধান নয়। আমাদের সমাধানটা খুঁজতে হবে যে প্রতিটি নাগরিককে কিভাবে মূল্যবোধ, নৈতিকতা এবং বিবেককে জাগ্রত করে একজন আদর্শ মানুষে পরিণত করা যায়। যেই সামাজিক আন্দোলনের ডাকটা সিআরআই ইয়াং বাংলা দিয়েছে ইউএনডিপি সহযোগিতায়, আমাদের মানবাধিকার কমিশনের সহযোগিতায়, সেখানে আরো সবাইকে সম্পৃক্ত করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, একটু আগে ভ্যান বলছিলেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে নারীর বৈষম্য দূরকরণে বা সমতা নিশ্চিত করার জন্য আমাদের ওয়েফের যে ইন্ডেক্স, সেখানে আমাদের পজিশন 50 এবং সাউথ ইস্ট এশিয়াতে আমরা নাম্বার 1। ঠিক একই রকম ভাবে কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ইন্ডেক্সেও কিন্তু আমাদের পজিশন আরো ভালো, 32। কারণটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা কিন্তু শহর এবং গ্রামের বৈষম্য দূর করেছেন, নারী এবং পুরুষের বৈষম্য দূর করেছেন, এবং জননেত্রী শেখ হাসিনা যে এই কথাটি বারবার বলেন, আমি এটা আজকে আবারও বলতে চাই, যে নারীর ক্ষমতায়ন তখনই নিশ্চিত হবে যখন নারীর আর্থিক,
স্বনির্ভরতা নিশ্চিত হবে। অর্থাৎ নারীরা যখন শিক্ষার আলোয় আলোকিত হবে, নারীরা যখন আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে, স্বনির্ভর হবে, তখনই কিন্তু তারা আত্মমর্যাদার সাথে, সাহসিকতার সাথে সমাজে শুধু সমান অংশগ্রহণ নয়, সমান অবদান রাখবে। আমি মনে করি যে অনেক কিছুই এখন আমাদের মায়েরা, বোনেরা, বন্ধুরা যারা অবদান রাখছেন, কিন্তু তার স্বীকৃতি দেওয়া হচ্ছে না। যদি আমরা পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে, জাতীয়ভাবে আমাদের মা বোনদের যারা গৃহে যাদের প্রজন্মকে লালন পালন করছেন, কিংবা যারা কায়িক শ্রম দিয়ে ফসলের মাঠে কাজ করছেন, একেবারে পুরুষ ভাইয়ের পাশাপাশি নারী বোনেরা, তাদেরকে স্বীকৃতি দেওয়ার কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। 40 লক্ষ গার্মেন্টস এর মধ্যে কিন্তু অধিকাংশ নারী শ্রমিক, যারা শ্রম দিয়ে $32 বিলিয়ন কিন্তু আয় করছে। বিদেশে 1 কোটি নারী যারা প্রবাসে গিয়ে শ্রম দিয়ে আমাদেরকে $22 বিলিয়ন অর্থ পাঠাচ্ছে, তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিক রয়েছেন, ভাই বোনেরা আছেন। এবং আমাদের যে ফ্রিল্যান্সার, আইটি এন্টারপ্রেনার, প্রত্যেকটা জায়গায় এই স্বীকৃতিটা যদি আমরা আরো সুন্দরভাবে দিতে পারি, ইয়ং বাংলাকে আমি অনুরোধ করব যে আমরা প্রতি বছর যে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দিই, সেখানে একজন সংগ্রামী নারী কিংবা যারা সাহসী নারী এবং নারীদের সহযোগিতায় যেভাবে অনুপ তার অপরাজিতা নিয়ে কাজ করছে, কিভাবে একজন ছেলে আরেকজন মেয়ে বন্ধুর পাশে দাঁড়াচ্ছে, কিভাবে একজন স্বামী একজন স্ত্রী পাশে দাঁড়াচ্ছে। আমি গর্ব করে বলতে পারি যে আমি কিন্তু একটু মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি। আমার পরিবারে আমি জন্মের পর থেকে দেখেছি যে আমার মা পরিবারের সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং আমার বাবা তাকে সমর্থন করতেন। আমিও কিন্তু আমার পরিবারের স্ত্রী আমার পরিবারের প্রধান হিসেবে কাজ করে, এবং সে কিন্তু প্রায় 1.5 দশক একটা স্কুলে শিক্ষকতা করেছে, তারপর দীর্ঘদিন একটা কলেজে শিক্ষকতা করেছে। এবং সেই যে বাহিরে গিয়ে কাজ করার যে স্বাধীনতা, এইটা যদি একজন স্বামী, একজন বন্ধু আরেকজন বন্ধুকে বা তার স্ত্রীকে যদি এই সহযোগিতাটা না করে, তাহলে কিন্তু সমাজে আমরা এই সমতাটা নিশ্চিত করতে পারবো না। আর সমতা নিশ্চিত করতে না পারলে, সম্মান মর্যাদা নিশ্চিত করতে না পারলে এবং স্বীকৃতিটা না দিলে, কখনোই কিন্তু আমরা সেটা পাবলিক প্লেস, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বলি আর ফিজিক্যাল প্লেসে বলি, আমরা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি জননেত্রী শেখ হাসিনার একটা উল্লেখযোগ্য একটা অবদানের কথা বলতে চাই, যে উনি 2010 সালে উনি যখন ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন করলেন 11ই নভেম্বর, সেইখানে কিন্তু কম্পিউটার নির্ভর ইন্টারনেট ভিত্তিক সরকারের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে বটম আপ অ্যাপ্রোচ, একেবারে ইউনিয়নের গ্রাম পর্যায়ে ইউএনডিপির সহযোগিতায় আমরা যে ইউডিসিটা স্থাপন করেছিলাম, সেইখানে কিন্তু জননেত্রী শেখ হাসিনা কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যে একজন ছেলে এন্টারপ্রেনারের পাশাপাশি একজন মেয়ে এন্টারপ্রেনার অবশ্যই থাকতে হবে। অনেকেই ওই সময় কিন্তু বিরোধিতা করেছিলেন যে এই সময় শুরুতে না হলে আমরা ছেলেদেরকে দিয়ে শুরু করি গ্রাম পর্যায়ে, পরে আস্তে আস্তে মেয়েদেরকে আনবো। কিন্তু না, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শক্ত অবস্থান নিয়েছিলেন এবং আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়, উনি কিন্তু সেই সময়ে সেই পরামর্শটা দেওয়ার ফলেই আজকে কিন্তু বাংলাদেশের 7,000 ডিজিটাল সেন্টারে কিন্তু আমাদের অর্ধেক নারী উদ্যোক্তা তারা কাজ করছেন। তারা কিন্তু সকাল 9টায় যাচ্ছেন, কেউ 5টায়, কেউ 6টায়, কেউ বা রাত 9টাও কিন্তু কর্মক্ষেত্র থেকে ফিরছেন। তো আমি বলতে চাই যে অবশ্যই দিন রাত 24 ঘন্টা শহর কিংবা গ্রামে, পরিবার কিংবা কর্মসংস্থান কিংবা প্রতিষ্ঠান কিংবা গণপরিবহনে, প্রত্যেকটা জায়গায় যেভাবে পুরুষরা চলতে পারে, পুরুষরা যদি রাত 12টায় বের হয়ে তার যদি কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার ভয় না থাকে, তার যদি শারীরিকভাবে কোনো ধরনের সম্মানহানির ভয় না থাকে, তাহলে একজন মেয়েকে কেন ভয় করতে হবে, তাকে কেন ঘরে থাকতে হবে? সেই বিষয়টি কিন্তু আমাদের আজকে প্রশ্ন করতে হবে। আমি আমার স্ত্রী বা আমার কন্যাকে কতটুকু স্বাধীনতা দিই, এই প্রশ্নটা আগে নিজেকে করতে হবে। আমি কতটুকু আমার মেয়ে বন্ধুকে আমি সম্মান করি, আমি কি ছেলে বন্ধুকে যতখানি সম্মান করি বা যতখানি আমি আমার কাছে একটা ছেলে বন্ধু নিরাপদ বোধ করে, আমার একটা মেয়ে বন্ধু আমার কাছে ততটুকু নিরাপদ বোধ করে কিনা, এইটা প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদের করতে হবে। যেদিন আমরা প্রত্যেকেই নিজেদেরকে, নিজেদের ভেতরের পশুটাকে আমরা কুরবানি করে দিতে পারবো। কয়েকদিন পরে ঈদুল আজহা, কুরবানির ঈদ, আমরা শুধু পশু কুরবানি দিলে হবে না, ভিতরে মনের মধ্যে যে পশুটা আছে এটাকেও কিন্তু কুরবানি করে দিতে হবে, যেন আমাদের কাছে কোনো ছেলে বা কোনো মেয়ে, কোনো শিশু কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে। তো আমি আরেকটা বিষয়ে বলেই শেষ করতে চাই যে আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি সমস্যাগুলো কি, আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি যে সমাধানের পথগুলো কি,
আবার এর মধ্যে কিন্তু আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে পদক্ষেপ সেগুলো আমরা তুলে ধরেছি। কিন্তু আগামী দিনে আমরা কি করব? আমরা কিভাবে আমাদের গণপরিবহনগুলোতে আমাদের নারীদেরকে নিরাপদ করব? আমি যতগুলো সমাধান এবং যতগুলো পরামর্শ পেয়েছি সেগুলো আমি গ্রহণ করছি। তার সাথে একটা নতুন পরামর্শ এবং উদ্যোগ গ্রহণ আমরা সবাই মিলে একসাথে গ্রহণ করব বলে আমরা সংকল্প করি। আসুন, সেটা হচ্ছে আমাদের দেশের যত গণপরিবহন আছে সেগুলো যান্ত্রিক যতগুলো আছে যানবাহন আছে সেখানে কিন্তু হেল্পার বা ড্রাইভার বা কন্ট্রাক্টর তাদের কিন্তু ন্যাশনাল আইডি আছে। অতএব ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি যদি মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক নেতৃবৃন্দকে আমরা রাজি করাতে পারি যে প্রত্যেকের একটা করে আইডি থাকতে হবে এবং সেটা ডিজিটাল রেজিস্ট্রেশন হতে হবে। আমরা যেভাবে আমাদের আইসিটি ডিভিশনের সুরক্ষা.gov.bd এই প্ল্যাটফর্মে কিন্তু 1 কোটি মানুষ রেজিস্ট্রেশন করেছে, সেলফ রেজিস্ট্রেশন করে তারা কিন্তু এখন ভ্যাকসিন গ্রহণ করছে। তাহলে একজন গাড়ি চালক, একজন ট্রাক চালক, একজন ব্যক্তিগত প্রাইভেট কার চালক কিংবা একজন বাস চালক সে তার বৈধ লাইসেন্স এবং তার নাগরিক সার্টিফিকেটটা নিয়ে কেন সে ডিজিটালি রেকর্ডে থাকবে না? তাহলে তো আমরা বুঝতে পারবো যে ওই যে সাভার থেকে একটা গাড়ি যে রওনা করলো ঢাকার দিকে, সেই সময় এসে সে যে কোন ড্রাইভার, কোন হেল্পার, কোন কন্ট্রাক্টর সেই বাসে ছিল এবং সেখানে তারা কোথায় গেল, এটা কিন্তু ইজিলি ট্র্যাক করা সম্ভব। যখন এই তথ্য উপাত্তগুলো আমাদের বিআরটি এর কাছে, পুলিশের কাছে ডেটাবেজে থাকবে এবং এটা যখন ইন্টারঅপারেবল হবে, আমরা কিন্তু অন্তত পক্ষে এই 15 থেকে 20 লক্ষ যানবাহনে প্রতিটা যাত্রীকে একটা নিরাপদ নিশ্চিত করার জন্য একটা জবাবদিহিতার কাতারে আমরা আনতে পারবো। এটা অবশ্যই আমি বলবো যে আমেনা বেগম তারা আইজিপির সাথে কথা বলবে। আর প্রযুক্তিগত যা সহযোগিতা লাগে, যেভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুরক্ষা দিয়েছি, যেভাবে আমরা 999 করে দিয়েছি 2017 সালে 12ই ডিসেম্বর মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় যখন উদ্বোধন করেন এবং উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে এই সেবাটি তুলে দেন, তখন অনেকেই সন্দেহ করেছিলেন যে 999 নাম্বারে ফোন করলে কি পুলিশ আসবে, অ্যাম্বুলেন্স কি পাবো, ফায়ার সার্ভিস কি আসবে? কিন্তু আজকে কিন্তু 2 কোটির ওপরে মানুষ এই 4 বছরে এই 999 নাম্বারে ফোন করে জরুরি পুলিশ সেবা পেয়েছে। এবং পাশাপাশি 109 এবং 333 এই নাম্বারে ফোন করেও কিন্তু নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং যে পাবলিক প্লেসে উইমেন হ্যারাসমেন্ট এবং যে অপরাধগুলো সেগুলো বিষয়ে কিন্তু তথ্যপাত্য আমাদের ভলেন্টিয়াররা যারা আছে তারা দিতে পারে। এবং সাথে সাথে আমি বলবো যে এইখানে আমরা একটা ডিভাইস তৈরি করার জন্য কিছু গবেষণা করছি, সেটা মাত্র কয়েক ডলার মানে কয়েকশো টাকা দিয়ে করা সম্ভব। আমরা অল্প দিনের মধ্যে এটা টেস্টিং এ যাব। সেটা হচ্ছে যে হাতে একটা ব্রেসলেটের মতো একটা ডিভাইস থাকতে পারে। যদি কোথাও কোনো নারী ঝুঁকিপূর্ণ মনে করে, সাথে সাথে সে কিন্তু সেটা যদি একটু মানে ঝাঁকি লাগে অথবা একটা প্রেস করে, তার নিকটস্থ পুলিশ স্টেশনগুলোতে কিন্তু মেসেজ চলে যেতে পারে, জোরে অ্যালার্ম বাজতে পারে। সেটা কিন্তু করা সম্ভব খুব সহজেই। আমার মনে হয় যে সিআরআই, ইয়াং বাংলা, ইউএনডিপি এবং আমাদের আইসিটি মিলে আমরা এই কাজটা করতে পারি পুলিশের সাথে। এবং সাথে সাথে আরেকটা অ্যাপ্লিকেশনও আমাদের ইতিমধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন নর্থের সাথে আমরা সবার ঢাকা করেছি, তারপরে রাজশাহীতে করেছি। আমরা দেশব্যাপী একটা জয় অ্যাপ নামে আমরা একটা মোবাইল অ্যাপ খুব অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত পুলিশের সাথে মিলে আমরা করতে চাই, যাতে করে মোবাইল ফোনে সেটাকে ট্র্যাক করা অথবা সেই পুরো অডিও এবং ইমেজগুলো এবং অডিও রেকর্ড করা, ভিডিও রেকর্ড করাটা স্বয়ংক্রিয়ভাবে হয় কোনো একটা সিরিয়াস মোমেন্টে বা কোনো একটা জরুরি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায়। সো এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই করা সম্ভব, যেটা আমরা একসাথে করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে এই যে বলার যে একটা প্ল্যাটফর্ম, এই যে যেভাবে অনুপ বা সাবিত্রী বলল, সেগুলো কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন। কারণ আমরা কিন্তু আস্তে আস্তে বলতে বলতেই কিন্তু বিষয়গুলো আসবে। এবং আমরা যে বলছি যে মূল্যবোধ, নৈতিকতা, শিক্ষা, এটা কিন্তু আসতে হবে পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে। এবং তার জন্য আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি আমাদের বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ভাইয়ের পরামর্শে, সেটা হচ্ছে হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস এই নামে একটি এডুকেশন গেমিফিকেশনের মাধ্যমে আমরা নৈতিকতা, শিক্ষা, মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে শিক্ষাগুলো আছে, উপদেশগুলো আছে, সেগুলোকে কিভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে
খুব সুন্দরভাবে আনন্দদায়কভাবে তুলে ধরতে পারি, তার জন্য আমরা একটা পোর্টাল তৈরি করছি শেখ হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস, এবং পাশাপাশি আমরা বেশ কিছু গেম তৈরি করছি যেখানে 6 থেকে 9 বছর এবং 16 বছর পর্যন্ত বিভিন্ন সেগমেন্টে শিশুরা তারা খেলতে খেলতে শিখবে, জানবে এবং তাদের নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা নিয়ে মানুষের প্রতি সম্মান, নারীর প্রতি মর্যাদা সেটা প্রদান করার শিক্ষাটা নিয়ে বড় হবে। এটা আমি আশা করব যে সিআরআই, ইয়াং বাংলা, ইউএনডিপি যার যার জায়গা থেকে তারা সহযোগিতা করবে, আমরা সামনে এটা রেডি করব। তো সবশেষে আমি বলবো যে আমরা যে উদ্যোগটা শুরু করলাম সেখানে www.wspp/bd.org এটা সবাই ভিজিট করবেন, এবং কয়েকটা ওয়েবসাইট যদি এখানে লিংক করে দেওয়া যায় তার জন্য আমি অনুরোধ করব, যেরকম আমরা আইসিটি অ্যান্ড ইউনিসেফ আমরা একটা সাইবার সিকিউরিটিতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, যেখানে প্রায় 3 লক্ষাধিক শিশু কিশোর তারা সার্টিফিকেট নিয়েছে। কিরকম? সেটা হচ্ছে যে আপনার safeinternet.unicef.org এটা একটা চমৎকার ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়েবসাইট। আমার মনে হয় যে এই লিঙ্কগুলো যদি আমরা দেই তাহলে কিন্তু আরো সমৃদ্ধ হবে, আরো বেশি ভিজিটর আমরা আমাদের ওয়েবসাইটে পাবো। আবার ইউনিসেফের আমাদের যে ওয়েবসাইটটা আছে ওখানেও যাতে www.wspp/bd.org এই ওয়েবসাইটটা আমরা লিঙ্কে দিই। এবং আমাদের কিন্তু সরকারি 51,000 ওয়েবসাইট আছে একটি ন্যাশনাল সিঙ্গেল পোর্টালে, সেখানেও আমরা এই নারীর যে পাবলিক প্লেসে নিরাপদ নিশ্চিত করার জন্য যেই অর্গানাইজেশনটা এবং যেই ওয়েবসাইটটা করা হয়েছে সেটা লিঙ্কটা কিন্তু আমরা ইজিলি দিয়ে দিতে পারি, তাহলে কোটি কোটি মানুষের কাছে কিন্তু এটা সহজেই পৌঁছে যাবে। তো আমি এই কয়েকটা উদ্যোগের কথা বলে, এবং ভবিষ্যতে আমরা একটা ডিজিটাল লিটারেসি কথা এসছে, ভ্যান বলেছে, সো আমরা চাই যে শুধুমাত্র মানে লিটারেট নেশন না, আমরা ডিজিটালি লিটারেট একটি নেশন গড়ে তুলতে হলে আমরা আসলে ডিজিটাল লিটারেসি সেন্টার প্রতিষ্ঠা করছি। সেখান থেকে অসংখ্য আমরা কন্টেন্ট তৈরি করব এবং সেমিনার এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। সেখানে ইয়াং বাংলা আমাদের পার্টনার হিসেবে কাজ করবে, আমরা একসাথে কাজ করব ডিজিটাল লিটারেসি সেন্টার সঠিকভাবে প্রতিষ্ঠা এবং 100% ডিজিটাল লিটারেট নেশন গড়ে তোলার জন্য। সবশেষে একটা কথা বলে শেষ করব যে বঙ্গবন্ধু বলতেন যে সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ করতে চাই। আসলে সোনার মানুষ আমরা গড়ে তুলব যে সোনার মানুষ হবে দেশপ্রেমিক এবং আদর্শ এবং মানবিক এক একটি নাগরিক, যারা নারী পুরুষের বৈষম্য দূর করে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ে তুলছেন, একটি উন্নত দেশ গড়ে তুলছেন জননেত্রী শেখ হাসিনা। দেশ উন্নত হচ্ছে, মনকে উন্নত করতে হবে না? মনকে উন্নত করতে হবে। তা আসুন আমরা উন্নত দেশের উন্নত মনের মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ জুনাইদ আহমেদ পলক স্যার, হোয়াট এ স্পিচ। আমরা অনেক ইন্সপায়ার হলাম, এবং যেই অপরচুনিটি গুলো সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটাকে আরো অনেক অনেক স্ট্রং করতে হবে আমাদের, এবং আরো অনেক সম্ভাবনার সাথে কানেক্ট করার স্কোপ আছে আমাদের সামনে। তো সেক্ষেত্রে আমাদের সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে, এবং ন্যাশনাল প্ল্যাটফর্মে যুক্ত করার যে একটা কথা এসছে সেই জন্য আমরা ট্রুলি অনার্ড। থ্যাংক ইউ ফর দ্য স্কোপ। পরবর্তীতে আমরা এই ক্যাম্পেইনের কার্যক্রমের সাথে প্রথম থেকে পেয়েছি এবং এই পদক্ষেপে পেয়েছি, এবং আশা করছি সামনের দিনগুলোতেও আপনি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে। তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে সবাইকে আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, বিকজ কিছু প্রযুক্তিগত কারণে আমাদের কিছু ডিলে হয়ে গেছে আজকে। যাই হোক, আমরা এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে সামগ্রিক বক্তব্য রাখার জন্য রিকোয়েস্ট করব মাননীয় জনাবা বিথিকা হাসান কে, জেন্ডার এক্সপার্ট ফ্রম ইউএনডিপি। আপনার সমাপনী বক্তব্যটা দিয়ে আজকে শেষ করবো আমাদের প্রোগ্রাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, এবং সামনে যে কোরবানি ঈদ আসছে সবাই স্বাস্থ্যবিধি মেনটেন করবেন প্লিজ প্লিজ। আমরা আজকে ঘরে বসে প্রোগ্রামটা করছি, এই জন্য আমরা মাস্ক পরি নাই, আমরা একদম নিজেদের একটা প্রেমিসে আছি, বাট যারা ঘরের বাইরে যাবেন অবশ্যই অবশ্যই মাস্ক পরবেন, আমরা এবং মাস্ক পরাটাকে প্রমোট করবো। ধন্যবাদ।
ধন্যবাদ তন্নি আপা আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ইনফ্যাক্ট এত সুন্দর বক্তব্যের পর এবং আমাদের যে অতিথিবৃন্দ আজকে আছেন তারা এত সুন্দর সুন্দর কথা বলেছেন এবং এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব বেশি আসলে কথা বলার আর কিছু নেই এবং শেষে বক্তব্য দেওয়ার হয়তো এটা একটা সুবিধাও বটে। কিন্তু একটা জিনিস আমি যেটা শুধু বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আমি একজন মানবাধিকার কর্মী বলে নিজেকে মনে করি, যে আমাদের যদি সহজাতভাবে নারী এবং পুরুষের যে ইনহারেন্ট ডিগনিটি, এই জায়গাটা যদি আমরা প্রমোট করতে পারি এবং এই বিশ্বাস দিয়ে যদি আমরা ছোটবেলা থেকে প্রত্যেককে তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা নারীর প্রতি বৈষম্য বলি বা নারীর প্রতি নির্যাতন বলি, সেটা দূর করা সম্ভব। কারণ দ্য কনসেপ্ট অফ যে ইনহারেন্ট ডিগনিটিকে রেসপেক্ট করা, যেটা সেটা হচ্ছে যে নারীর প্রতি যে সম্মানের কথা বলছি, যে মর্যাদা দেওয়ার কথা বলছি, ইটস নট এ চয়েস। এটা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানব শিশু সমান মর্যাদা এবং সমান অধিকার নিয়ে জন্মায়। সো সেই বিশ্বাস থেকে যদি আসলে আমরা, সেই বিশ্বাস দিয়ে যদি আমরা প্রত্যেকটা নাগরিককে তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা যে সমতার কথা বলি বা আমরা যে বৈষম্য দূর করার কথা বলি, সেই জায়গাটায় আমি যেতে পারবো, সেই জায়গাটায় আমরা যেতে পারবো। আমি আসলে আজকে খুব খুশি এবং আই এম সো হ্যাপি যে আমাদের আজকে যারা স্পিকার ছিলেন, যারা প্রত্যেকে যারা কথা বলেছেন, তাদের বক্তব্য শুনে আমি নিজেও ভীষণ রকম উদ্বুদ্ধ। আমি সো হ্যাপি টু হেয়ার যে আমাদের যিনি আজকে প্রধান অতিথি আছেন, তিনি আমাদের লঞ্চিং প্রোগ্রামে ছিলেন এবং সেখানেও তিনি যে কথাগুলো বলেছেন এবং আজকে যে কথাগুলো উনি বললেন, সেখান থেকে আমি শিওর যে এখানে যেহেতু আমরা ইতিমধ্যে জানি যে উনি তরুণ সমাজের একজন মানে ওয়ান অফ দ্য আইকন আমাদের দেশের, এবং আজকে যে কথাগুলো বলেছেন, যারা তাকে আপনারা ফলো করেন, তাকে শুধু ফলো না, তাকে আমরা জানি যে তার অনেক ফ্যান ফলোয়ার আছেন, কিন্তু যে কথাগুলো উনি বলছেন, যে বিশ্বাস থেকে বলছেন, সেইগুলো যদি আমরা প্রত্যেকে কিছুটা নিতে পারি, এখনকার তরুণরা যদি সেই জায়গা থেকে মেসেজটা নিয়ে যদি আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একজনকে যে রোল মডেল বলি বা একজনের যে ফ্যান হই, তাহলে কিন্তু সেটা আরো অনেক বেশি অর্থ লাভ করে। মাননীয় প্রধান অতিথি, আমি আপনাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আপনি অনেকগুলো চমৎকার আইডিয়া দিয়েছেন, যে আইডিয়াগুলোর যদি আমরা কিছুমাত্র যদি এগিয়ে নিতে পারি বা কিছুমাত্র যদি বাস্তবায়ন করতে পারি, আমি শিওর যে আমাদের ক্যাম্পেইনের এখনকার যে অবস্থা আছে, সেটা একটা ভিন্ন রূপ লাভ করবে, সেটা একটা নতুন রূপ লাভ করবে। এবং আমি শিওর আমাদের কাছে আমরা নোট রেখেছি যে প্রস্তাবগুলো আপনি দিয়েছেন বা যেই কোলাবোরেশনের কথা বলেছেন আইসিটি ডিভিশনের সাথে, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা অনন্য সুযোগ হবে এবং নিশ্চয়ই আমরা একসাথে এগুলো নিয়ে কাজ করব। ভ্যান ইতিমধ্যে চলে গেছে, ও আসলে থার্সডে ইভিনিং হলেও ও আরেকটা প্রোগ্রামে ওর ক্লোজিং রিমার্কস আছে, সো ভ্যান চলে গেছে। ওকে আমি হয়তো এখানে আর কিছু বলতে পারছি না, বাট আমরা জানি যে ভ্যান তার বক্তব্যের মধ্যেও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা কন্টিনিউ করার কথা যেটা বলেছে। সো আই এম শিওর যে সেটা আমাদের ক্যাম্পেইনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এটি এখন আমরা 10টা জেলায় বাস্তবায়ন করছি, কিন্তু আমি নিজেও যেটা খুব মনে করি, যেটা আমাদের সময় স্বল্পতা বা রিসোর্সের লিমিটেশনের কারণে আমরা 10টা জেলায় প্রাথমিকভাবে বেছে নিয়েছি, কিন্তু এটাকে যতদিন পর্যন্ত আমরা ন্যাশন ওয়াইড স্কেল আপ করতে না পারবো, কারণ এটি তো আসলে শুধু 10টা জেলার সমস্যা না, বা শুধু রাজধানীর সমস্যা না, বা শুধু ডিভিশনাল সিটিগুলোর সমস্যা না, এটিকে যতদিন পর্যন্ত আমরা ন্যাশন ওয়াইড ক্যাম্পেইনে ট্রান্সফর্ম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এটার মূল যে লক্ষ্য, সেই জায়গাটায় পৌঁছানোটা কঠিন হবে। আমি খুব খুশি হয়েছি আমিনা বেগম যে কথাটা বলেছেন। আই এম সো হ্যাপি অ্যান্ড আই রিয়েলি এক্সপ্রেস মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস আমিনা বেগম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ। আপনি যেটা বলেছেন যে জনস্থানে নিরাপত্তা দেওয়াটা পুলিশের একটা অন্যতম দায়িত্ব, সেই জায়গায় আমরা যে কাজটা হাতে নিয়েছি এবং সেখানে যদি আমরা কোলাবোরেট করতে পারি দুটো প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই আমরা একে অপরকে আসলে কন্ট্রিবিউট করতে পারবো। সো আই থিঙ্ক দ্যাট ইজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক আইডিয়া এবং ফ্যান্টাস্টিক প্রপোজাল, এবং উই আর রিয়েলি লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক টুগেদার। আই এম সো হ্যাপি টু নো ফ্রম সুস্মিতা পাইক, আমরা আসলে একসাথেই কাজ করি, যে যৌন হয়রানির জন্য যেই আইনটি, সেটি এখন একদম চূড়ান্ত পর্যায়ে আছে। অবশ্যই আমরা চাই না যে কোনো ঘটনায় মামলা করতে হোক, কোনো ঘটনায় আদালতের দ্বারস্থ হতে হোক, কেননা
প্রতিরোধই হচ্ছে সর্বোৎকৃষ্ট মানে পন্থা। আমরা চাই না কোনো একটি ঘটনাও ঘটুক, কিন্তু এখন পর্যন্ত হার্ড রিয়ালিটি যেহেতু এ ধরনের ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে, কিন্তু আমরা যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টটাকে যদি আমরা কনসিডার করি, সেটাকে অ্যাড্রেস করার জন্য আসলেই এখন পর্যন্ত আমাদের কোনো স্পেসিফিক ল নাই। এটাকে যদি যতক্ষণ পর্যন্ত না সেটা সেক্সুয়াল ভায়োলেন্স হয়, এই জায়গাটা নিয়েও একটু ডিলেমা আছে, কিংবা আন্ডারস্ট্যান্ডিং এর একটু হয়তো সব জায়গায় একরকম না, যে সেক্সুয়াল ভায়োলেন্স এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট এক না। আমরা যদি হ্যারাসমেন্টটাকে যদি আমরা ইরাডিকেট করতে পারি, অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু যৌন সহিংসতার মতো অনেক ঘটনা পর্যন্ত কিন্তু আর যাবে না। সো সে কারণে আসলে লিগাল ইনস্ট্রুমেন্ট আমাদের একটা লিগাল প্রোটেকশন দেয়, এবং সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ যতদিন পর্যন্ত আমরা এগুলোকে সমাজ থেকে চিরতরে দূর করতে না পারছি। বাট আমরা অবশ্যই প্রার্থনা করি যে কোনো বাংলাদেশের কোনো নারীকে যেন সেই আইনের দ্বারস্থ হতে না হয়। হাবিব ভাই, অনেক ধন্যবাদ। খুব চমৎকার করে আমাদের পার্টিসিপেটরি সিচুয়েশন অ্যানালাইসিসের যে রিপোর্টগুলো এসছে সেটিকে কম্পাইল করে আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, এবং আমরা জানি যে এই যে প্রেজেন্টেশনটা আমরা খুব শীঘ্রই এটা আমাদের ওয়েবসাইটেও আপলোড করব, যেন এটা সবার জন্য অ্যাক্সেসিবল হয়, এবং আমাদের যারা ইয়ুথ নেটওয়ার্ক আছে তাদের সাথে ওটা শেয়ার করা হবে। এবং ভেরি লাস্ট বাট নট লিস্ট, আমাদের আজকের যে দুজন ইয়ুথ প্রতিনিধি ছিলেন, তারা তাদের চমৎকার আমি যেটা বলবো তাদের যে ইনসাইট, তাদের যে রিফ্লেকশন তুলে ধরার জন্য, এবং তাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল যে তরুণ তরুণী যারা আছে, বিশেষ করে যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছে, তাদেরকে আহ্বান করতে চাই, তাদেরকে অনুরোধ করতে চাই, যেটা আমাদের প্রধান অতিথিও বললেন, যে শুধু দেশ উন্নয়ন হলে তো হবে না, আমাদের মনকেও আলোকিত করতে হবে। সো আমি যেটা বলতে চাই যে আপনারা আমাদের এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হন, কারণ এই সমস্যাটি তো আজকের সমস্যা না, বা এক বছরের সমস্যা না, অনেক দিনের মানে জেন্ডার ডিসক্রিমিনেশনের ফল, হ্যারাসমেন্ট ফল, ভায়োলেন্স। সো সেটাকে আসলে ওভারনাইট সমাধান করাটাও কঠিন, যতক্ষণ পর্যন্ত না আমরা সকলে সম্মিলিতভাবে সেটিকে অ্যাড্রেস করব। সো অ্যাট ভেরি লাস্ট আমার আহ্বান থাকবে, আপনারা আজকে যারা আমাদেরকে শুনছেন, আপনারা আমাদের এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হন। আমাদের একটা ফেসবুক পেজও আছে, আমরা খুব মনে করি এই ফেসবুক পেজটি আসলে বাংলাদেশের সকল তরুণ তরুণীর। আপনারা সেইখানে সেই ফেসবুক পেজে আপনারা লিখুন, কমেন্ট করুন। আপনাদের জন্য আমরা এই ওয়েবসাইটে অনেক চিন্তা করে আমরা মানে যে কিভাবে সবাইকে যুক্ত করতে পারি, একটা ব্লগ অপশন রেখেছি, যেন আপনারা আপনাদের ভাবনার কথা বলতে পারেন, আপনারা আপনাদের মতামত দিতে পারেন, আপনারা পরামর্শ দিতে পারেন। সো ইউ কনসিডার যে এই ওয়েবসাইটটা আপনাদের, এই ফেসবুক পেজ আপনাদের। সো এইটাকে আমরা একটা ডিজিটাল যুগে আমরা এখন আছি, একটা ডিজিটাল টুল হিসেবে ব্যবহার করতে পারি সমাজ পরিবর্তনের জন্য। এবং আই রিয়েলি লুক ফরওয়ার্ড ফর দিস কাইন্ড অফ ডিসকাশন। আমরা নিশ্চয়ই আরো সামনের দিনগুলোতে আবারও অর্গানাইজ করব, এবং সেইখানে তো বটেই, প্রতিটা জেলায় যেন আমরা যেতে পারি, সেই জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আসলে প্রয়োজন। এবং আমি এই আহ্বান রেখে বাংলাদেশের সকল তরুণ তরুণীদের প্রতি, সকল ইয়ুথদের প্রতি, আজকে যারা শুনছেন, ইভেন ভেরি লাস্ট বলি, আজকে যারা শুনছেনও না, আপনারা যারা আছেন, তারা যদি আপনাদের বন্ধুদের, আপনাদের পরিবারের অন্য সদস্যদের, আপনাদের যারা সারাউন্ডিংস আছে, তাদের কাছেও কিন্তু আপনারা এই বার্তাটা পৌঁছে দেওয়ার একটা বাহক হিসেবে কাজ করতে পারেন। দ্যাট ইজ অলসো, এই সিঙ্গেল একটা স্টেপও কিন্তু একটা অনেক বড় একটা আমি বলবো যে একটা প্রভাব ফেলতে পারে পরিবর্তন আনার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, এবং এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি, সবার সাথে যুক্ত হওয়ার প্রত্যাশায় ভবিষ্যতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তনিয়াপা, ওভার টু ইউ। অ্যাকচুয়ালি আমি আগে সমাপনী দিয়ে দিয়েছি আপনার হাতে। আমাদের আজকে আর আমরা এগোবো না, অলরেডি অনেক রাত হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যে যেখানে আছেন ভালো থাকবেন, প্লিজ ওয়্যার মাস্ক, মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন।